তো দেখ, জয়দেব সরকারের যে বইটা আছে বইয়ের পেছনে দুটো মক পেপার আছে, ঠিক আছে? দুটো মক পেপার আছে। মক পেপার গুলো কি করেছে, প্রতিটা চ্যাপ্টার মানে অ্যাকচুয়ালি তোদের যে ইকোনমিক্স এর চ্যাপ্টার আছে, চারটে চারটে মানে বেসিক্যালি চারটে চ্যাপ্টার বলতে পারিস। ইউনিট 1, 2, 3, 4, চারটে ইউনিট আছে, চারখানা ইউনিট আছে, ঠিক আছে? এই প্রথম 1, 2, 3 ইউনিটে 20 নাম্বার, আর 4 নম্বর ইউনিটে 20 নাম্বার, টোটাল 40 নাম্বার। 20 নাম্বার হচ্ছে বেসিক্যালি ইকোনমিক্স, ইকোনমিক্সে 20 নাম্বার, আর বাকি 20 নাম্বার স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? 20 নাম্বার ইকোনমিক্স, 20 নাম্বার স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তো এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে স্ট্যাটিস্টিক্স পোর্শনটা খুব ভালো করতে হবে। স্ট্যাটিস্টিক্স পোর্শন থেকে প্রচুর অঙ্ক আসবে, মানে ভালোই অঙ্ক আসবে, আর অঙ্কের কনসেপ্ট থাকবে, 20 নাম্বার থাকবে। শুধু পার্টিকুলার ইউনিট 4-এ 20 নাম্বার থাকবে, আর ইউনিট 1, 2, 3 থেকে 20 নাম্বার থাকবে, বুঝলি তো? টোটাল 40 মার্কস, ঠিক আছে? 40 মার্কস। তো বইয়ের পেছন আর এখানে যে এই যে এই নমুনা প্রশ্ন মতো 1 আর নমুনা প্রশ্ন 2 কি কোশ্চেন দিয়ে জানিস তো? নমুনা প্রশ্ন মতো 1 আর 2 কি কোশ্চেন দিতে ভালো করে বুঝবি। এখানে দিয়েছে তোর এই যে জয়দেব সরকারের বইয়ে পেছনে যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিয়েছে, সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে পেছনে মক করে নিয়েছে। ওই কোশ্চেন করে দিয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো, তার মানে এই কোশ্চেন তুই ছাড়তে পারবি, নমিনেট করতে পারবি। দেখ এখানে যেমন দেখ কি দিয়ে বিভাগ কতে কি দিয়েছে, ব্যক্তিগত অর্থনীতি, যেটা বললাম ইকোনমিক্স, এটা হচ্ছে ইকোনমিক্স। আর এখানে দেখ নিচের দিকে লেখা আছে বিভাগ খ। বিভাগ খতে কি দিয়ে দেখ, রাশি বিজ্ঞান মানে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? দেখ একটা করে কোশ্চেন করি, প্রথমে অ্যান্সার বলছেন। বলছে কোন অর্থনীতির 3টি মৌলিক সমস্যা। আমরা জানি অর্থনীতির অর্থনীতি যে কোনো ইকোনমিক্স এর 3টে মৌলিক সমস্যা আছে, ঠিক আছে? বলছে 3টে মৌলিক সমস্যা আছে জানি আমরা, কিন্তু এই 3টে মৌলিক সমস্যা কোথা থেকে এসছে, কোথা থেকে, কেন এই অর্থনীতির মৌলিক সমস্যা কেন এসছে? বলছে উপকরণের দুষ্প্রাপ্যতার জন্য, উপকরণ দুষ্প্রাপ্যতাকে ইংরেজি বলে স্কারসিটি, এর জন্য এসছে। উপকরণের সহজলভ্যতা, না উপকরণ প্রচুর আছে, উপকরণ প্রচুর আছে তার জন্য কি অর্থনৈতিক সমস্যা হয়েছে, নাকি বাজার ব্যবস্থার ব্যর্থতা, নাকি আয় বৈষম্য, কি হতে পারে? একদম সিম্পল কোশ্চেন, হেভি মানে কোশ্চেন করেই বোঝা যাচ্ছে সেটা কি হবে। উপকরণের দুষ্প্রাপ্যতা, উপকরণের দুষ্প্রাপ্যতার জন্য অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো হয়েছে, ঠিক আছে? উপকরণ দুষ্প্রাপ্যতার জন্য। বি, অর্থনৈতিক উন্নয়ন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। অর্থনৈতিক উন্নয়ন বলতে মানে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? বলতে অর্থনৈতিক প্রসার, ঠিক আছে? অর্থনৈতিক প্রসার এবং ড্যাশকে বোঝায়। তাহলে বলার চেষ্টা করতে গিয়ে অ্যান্সার কি হবে? অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, জনসংখ্যার বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নতি, মূল্যবোধ, কি হতে পারে আইডিয়া কর। হ্যাঁ হ্যাঁ, না, এটা হবে অর্থনৈতিক উন্নয়ন বলতে অর্থনৈতিক প্রসার এবং অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, অর্থনৈতিক প্রসার হবে এবং অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন হবে। নেক্সট, উৎপাদন একটি সামাজিক কাজ, প্রোডাকশন কি একটা সামাজিক কাজ, যার উদ্দেশ্য কি কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। এটা উৎপাদনের একটা সংজ্ঞায় দেয়, তাও আমি বলি দুটো অপশন বলি, দুটো অপশন মানে বলার চেষ্টা কর না। এখানে দেখ, এতে বলেছে ধ্রুপদী সংজ্ঞা, ঠিক আছে? বিতে বলেছে নয়া ধ্রুপদী সংজ্ঞা, সিতে বলেছে কেইনসের সংজ্ঞা, ঠিক আছে? আর আপনার কোনোটাই নয়। দেখ, উৎপাদন কাকে বলে এর তো সংজ্ঞা আছে। কেইনসের সংজ্ঞা, কেইনস উৎপাদন নিয়ে কোনো সংজ্ঞাই দেয়। উৎপাদনের উপর দেখ কেইনস আলোচনা করেছিল কিসের উপর, এই যে তুই এখানে পড়ছিস, আমি ভালো করে শুনবি। দেখ, যখনই কোনো অপশনে কেইনস পাবি না, কেইনসের অপশন আসবেই না। কারণ আসবে না, যদি কোনো অপশন কেইনস আসবে না। কেইনস ব্যষ্টিগত অর্থনীতি নিয়ে আলোচনাই করে না, কেইনস সমষ্টিগত অর্থনীতি নিয়ে আলোচনা করে, সমষ্টিগত অর্থনীতি। তার মানে তোর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কি ব্যষ্টিগত অর্থনীতি, ও ব্যষ্টিগত নিয়ে আলোচনাই করে না, ও সমষ্টিগত নিয়ে আলোচনা করছে। মানে কেইনসের পয়েন্ট আসবেই না এখানে, কেইনসের পয়েন্ট আসবেই না, বুঝতে পারলি? কোনোটাই নয়। আর বলেছে ধ্রুপদী সংজ্ঞা আর নয়া ধ্রুপদী সংজ্ঞা, একটা ক্লাসিক্যাল থিওরি আর একটা নিউ ক্লাসিক্যাল থিওরি, ঠিক আছে? তো তো এখানে কি হবে, এখানে এই যে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এ আর বির মধ্যে অ্যান্সার হবে। তাও তো বলে দিলাম, এটা হচ্ছে ধ্রুপদী সংজ্ঞা। এটা পড়া ছিল ফার্স্ট চ্যাপ্টার, একদম ফার্স্ট 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 সেকেন্ড পেজেই ছিল এটা, ধ্রুপদী সংজ্ঞা। নেক্সট, দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হবে, দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হবে, উৎপাদন সম্ভাবনা রেখার। বলছে দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হবে উৎপাদন সম্ভাবনা রেখার, ঠিক আছে? কোন বিন্দু, উপরের কোনো বিন্দুতে, ডান দিকে অবস্থায় কোনো বিন্দুতে, বাঁ দিকে অবস্থায় কোনো বিন্দুতে, কোনো বিন্দুতেই নয়, কোনো বিন্দুতেই, কোনো বিন্দুতেই নয়, ঠিক আছে? এবার ডিফেন্স দ্রব্যের ক্ষেত্রে না জানি, এই দেখ, বলছে ডিফেন্স দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হয়, দেখ আমরা আমরা পড়েছিলাম।
সেন দ্রব্যের চাহিদা রেখা কেমন হয়? এটা ডিমান্ড কার্ড কি ছিল এটা? এক্স ও ওয়াই, এটা এক্স ও ওয়াই। ঠিক আছে, এক্স ও ওয়াই। এইদিকে কি দেখায়? এইদিকে আমরা দেখাই চাহিদা, মানে কোয়ান্টিটি। কোয়ান্টিটি বাংলায় যদি বলি, এদিকে আমরা চাহিদার পরিমাণ দেখাই, আর এদিকে আমরা দাম দেখাই। দাম মানে প্রাইস। তো বলছে গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেমন হয়? গিফেন দ্রব্য কি ছিল? চাহিদা সূত্রের ব্যতিক্রম। আর চাহিদা সূত্রের ব্যতিক্রমে কি লেখা ছিল? চাহিদা সূত্রের ব্যতিক্রম লেখা ছিল দাম বাড়লে চাহিদা বাড়ে, আর দাম কমলে চাহিদা কমে। এটাই ছিল চাহিদা সূত্রের ব্যতিক্রম। তার মানে পজিটিভ সম্পর্ক, যখনই পজিটিভ সম্পর্ক হয় তার চাহিদা রেখা হয়। এটাকে বলা হয় কি জানি? এটাকে বলা হয় আপওয়ার্ড, মানে ঊর্ধ্বমুখ। এটাকে বলা হয় ঊর্ধ্বমুখ। এটা হচ্ছে কি বললাম? এটা চাহিদা সূত্র ব্যতিক্রমে বললাম। আর যদি বল চাহিদার সূত্র, চাহিদা সূত্র হয়। তার মানে যখনই ব্যতিক্রম হবে তখন হয়ে যাবে আপওয়ার্ড, আর যখন চাহিদার সূত্র বলে তখন হয়ে যাবে ডাউনওয়ার্ড। ঠিক আছে? তখন গিভেন দ্রব্যের চাহিদা রেখাটা কি হবে বললাম? এইমাত্র বললাম আপওয়ার্ড, মানে ঊর্ধ্বমুখী। কেমন? বাঁ দিক থেকে ডান দিকে উপর। তারা বলছে যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা কেমন হবে? ভালো করে শুনবি। যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা কেমন হবে? চাহিদা সূত্রের ব্যতিক্রম যেমন ছবি হয়, চাহিদা সূত্রের ব্যতিক্রমে যেমন ছবি হয়, যোগানের যোগানেরও সেই ছবি। দেখ যোগানের, যোগানের ছবিটা কেমন হবে? যোগান এরকম হলো। এইদিকে কি লিখি? এইদিকে লিখো পরিমাণ কিউ, আর এইদিকে লিখো প্রাইস। দাম বাড়লে যোগান বাড়ে। নিয়মটা কি হয়? দাম বাড়লে যোগান বাড়ে। তার মানে কি হচ্ছে? সম্পর্ক এরকম হবে। ঠিক আছে? তার মানে এটা কি হবে? ঊর্ধ্বমুখী। যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা কি হবে? ঊর্ধ্বমুখী। এবার বলছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান। ভালো করে শুনবি। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান সকল বিন্দুতে একের সমান হলে চাহিদা রেখার আকৃতি কেমন হবে? সেক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি কেমন হয়? আয়তক্ষেত্রিক পরাবৃত্ত, অর্থাৎ রেক্টাঙ্গুলার হাইপারবোলা। রেক্টাঙ্গুলার হাইপারবোলা হয়, এটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? বলছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার, ঠিক আছে, পরম মান একের সমান হলে। ঠিক আছে? এরকম ছবি, এটাকে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। দেখ রেক্টাঙ্গুলার মতন দেখতে লাগছে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। তোমার চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান একের সমান হলে চাহিদার আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। বলছে যদি যোগান রেখাটি মূল বিন্দুগামী সরলরেখা হয়, বলছে যোগান রেখাটি যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, যোগান রেখাটি মূল বিন্দু সরলরেখা হয়, তাহলে প্রতিটি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতার হার কি হবে? শূন্য হবে, অসীম হবে, ইকুয়াল টু ওয়ান হবে, নাকি গ্রেটার দেন ওয়ান হবে? দেখ যোগান রেখাটা যদি মূল বিন্দু সরলরেখা হয়, তাহলে প্রতিটি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতার মান কত হবে? এক হবে। এক 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 এক। ঠিক আছে? তাহলে মার্শালের উপযোগ তত্ত্বে কেতার ভারসাম্যের শর্ত কি? মানে আমাদের যে মার্শাল বাবু ছিল, মার্শাল কি ছিল? কেতার ভারসাম্যের একটা আহ, শর্ত দিয়েছিল, যে কন্ডিশনটা কি হবে? এম ইকুয়াল টু পি হবে। এটা মার্শাল বলেছিল। মার্শাল বলেছিল কি? মার্শালের যে উপযোগ থিওরি, মানে ইউটিলিটি থিওরি বলেছিল না, সেখানে বলেছিল ক্রেতা কোথায় ভারসাম্য আসে। মানে একজন ক্রেতা, ঠিক আছে, কনজিউমার কোথায় ভারসাম্য ইকুইলিব্রিয়ামে আসবে? যেখানে এমইউ পির সমান হয়। এমইউ পির সমান হয়। এমইউ মানে হচ্ছে প্রান্তিক উপযোগ, যেখানে প্রান্তিক উপযোগ দামের সমান হয়। তো প্রান্তিক উপযোগ ইকুয়াল টু দাম, মানে কোন পয়েন্টটা বলছি এখানে দেওয়া আছে? মানে ফার্স্ট অপশনটা এমইউ ইকুয়াল টু দাম, এটা হবে কারেক্ট অ্যান্সার। এই যে এমইউ ইকুয়াল টু দাম, এমইউ মানে প্রান্তিক উপযোগ আর পি মানে দাম। নিরপেক্ষ রেখার তত্ত্বে, মানে একটা ইনডিফারেন্স কার্ভ একটা থিওরি ছিল, সেখানে এমআরএস হবে। এমআরএস সবসময় কি হয় জানিস তো? ক্রমহ্রাসমান হয়, ক্রমহ্রাসমান। এমআরএস, এমআরএস কে বাংলায় বলা হয় প্রান্তিক পরিবর্ততার হার। প্রান্তিক পরিবর্ততার হার এমআরএস এর, এমআরএস কে বাংলায় বলা হয় হচ্ছে প্রান্তিক পরিবর্ততার হার। এমআরএস এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল, ঠিক আছে, মার্জিনাল সাবস্টিটিউশন। ঠিক আছে? এমআরএস।
এমআরএস এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। মার্জিনাল রেট অফ এমআরএস এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, মানে নিরপেক্ষ রেখা তত্ত্বে অনুমান করা হয় এমআরএস কি হবে, এমআরএস সবসময় ক্রমহ্রাসমান হয়। নেক্সট বলেছে ক্রেতার বাজেট রেখার সমীকরণ কোনটা। বাজেট রেখার সমীকরণ, বাজেট রেখার সমীকরণ হয়, এখানে দেখ আমি বলে দিচ্ছি বাজেট রেখার সমীকরণ কোনটা হবে। এই যে বাজেট রেখার সমীকরণ, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু এ। বাজেট রেখার সমীকরণ কোনটা, পি এক্স ইন্টু এক্স ফার্স্টেরটা প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই, এটা হচ্ছে বাজেট রেখার সমীকরণ। তো তোকে এরকম অপশন দিয়ে দেবে, অপশন দেখে ঘাবড়ে যাবি না, কারণ দেখ এই দেখ এখানে মনে রাখবি কি করে, এই দেখ এক্স এর সাথে এক্স আছে, ওর ওয়াই এর সাথে ওয়াই আছে। মনে রাখ। এবার নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আই প্রভাব কি হয়, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আই প্রভাব হয় ঋণাত্মক, ঋণাত্মক নেগেটিভ লিখবি। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আই প্রভাব কি হয়, ঋণাত্মক মানে নেগেটিভ। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আই প্রভাব কি হবে, ঋণাত্মক মানে নেগেটিভ। আচ্ছা এবার দেখ এরপরে কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। বলছে উৎপাদন অপেক্ষক, উৎপাদন অপেক্ষক, উৎপাদন অপেক্ষক হচ্ছে প্রোডাকশন ফাংশন। বলছে কিউ ইকুয়াল টু 5x1 প্লাস 8x2, এটা কি সূচিত করে, এটা কি সূচিত করে, এইটা একটু অঙ্ক টাইপের না জিনিসটা তোকে বুঝিয়েছি। 5x1 প্লাস 8x2, আমি তোকে কিছুক্ষণের জন্য মনে করছি, ধর এটা দেখিয়ে দিচ্ছি করে। কোশ্চেনটা কি বলেছে, ধর 5x1 প্লাস 8x, আমি মনে করছি x1 এর মান 1 আর x2 এর মান 2, তাহলে কত হতে পারে অ্যান্সার, 5 × 1 প্লাস 8 × 2, তাহলে কত হচ্ছে 5 প্লাস 4, কত হলো বল 21, অ্যান্সার 21 হলো। x1 এর মান 1 আর x2 এর মান 2। এবার ধর আমি এটাকে দ্বিগুণ করতে চাই, x1 টাকে দ্বিগুণ করতে চাই, তাহলে কত হবে, x1 কে দ্বিগুণ করলে কত হবে 2 হবে, আর x2 কে দ্বিগুণ করলে কত হবে 4 হবে, মানে এটা যা ছিল এটাকে উপাদানটাকে দ্বিগুণ করে দিল, তাহলে অ্যান্সার কি বেরোবে 5 × 2 প্লাস 8 × 4, 10 প্লাস 32, কত হচ্ছে 42। তাহলে আমি যখন এটাকে দ্বিগুণ করলাম, উপাদানটাকে যখন দ্বিগুণ করলাম, প্রোডাকশনটাও তো দ্বিগুণ হয়ে গেল। উপাদান যতটা বাড়ালাম প্রোডাকশন ততটা বাড়ালাম, এটাকে বলা হয় সমহার উৎপাদনের প্রতিদান। বুঝতে পারলি সমহার কাকে বলে, সমহার কাকে বলে, তুমি উপকরণ যতটা বাড়াবে, উপকরণ যত গুণ বাড়াবে প্রোডাকশনও তত গুণ বাড়বে। উপকরণ দ্বিগুণ বাড়ালাম তাহলে প্রোডাকশনও দ্বিগুণ বাড়বে, তাকে বলে সমহার। এবার বলি স্যার উপকরণ, উপকরণ তুই ধর দ্বিগুণ বাড়ালি, উপকরণ ধর দ্বিগুণ বাড়ালি, প্রোডাকশন ধর দ্বিগুণের চেয়ে বেশি হলো, তখন তাকে বলে ক্রমবর্ধমান বা ক্রমবর্ধমান, এই যে লিখেছে বর্ধমান মাত্রা বৃদ্ধি প্রতিদান হবে। আর যদি বলতো তুই প্রোডাকশন যে লেভেলে বাড়ালি, মানে ধর উপকরণ যে লেভেলে বাড়ালি প্রোডাকশনই তার চেয়ে কম হয়, তখন তাকে বলে ক্রমহ্রাসন। তাহলে বুঝতে পারলি এটা কি অ্যান্সার হবে, এটা সমহার মাত্রা বৃদ্ধি। বুঝতে পারলি কেন সমহার হলো, সেম হলো। ভালো কোশ্চেনটা একটা অঙ্ক টাইপ, এটা বোঝার ব্যাপার ছিল। বলছে যখন মোট উৎপাদন কমে তখন প্রান্তিক উৎপাদন কি হয়, এটা মাথায় রাখবে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মোট উৎপাদনকে টিপি বলে, টিপি বলা হয়, মোট উৎপাদনকে টিপি বলা হয়। মোট উৎপাদন, মোট উৎপাদন যখন কমবে, মানে শুনি মোট উৎপাদন যখন কমবে তখন এমপি কি হয়, এমপি তখন নেগেটিভ হয়। এটা আমি তোকে এই ছবিটার মতন আঁকে আঁকিয়ে দেখাই, মোটামুটি ভাবে ছবিটা আঁকার চেষ্টা করছি। টিপি, টিপিটা ধর এই যাবে এই যাবে এই যাবে এই এই সোজা হবে তারপর আসতে হবে, এটা হচ্ছে টিপি কার্ভ। আর এমপিটা কি হয়, মোটামুটি করে আঁকার চেষ্টা করছি, মানে আমি ঠিক ব্যাপারটা ঠিকভাবে ভালোভাবে আঁকতে পারলাম না, বাট এরকমই আঁকাটা হয়। মানে ব্যাপারটা কি বলছে, ওরা এই ছবিটা এরকম হবে, টিপিটা যেখানে হাইয়েস্ট হবে, হ্যাঁ টিপিটা যেখানে হাইয়েস্ট হবে,
টিপি যেখানে হাইয়েস্ট হয় সেখানে এমপি জিরো হয়। ঠিক আছে, টিপি যেখানে মানে দিয়ে শুনবি, টিপি যেখানে সবচেয়ে হাইয়েস্ট হবে, মানে টিপি যেখানে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, এমপি সেখানে কি হয়, জিরো হয়। এটা খুব ভাইটাল, এই কথা, এটা হেভি দেয়, এই পেজেই আছে। টিপি যেখানে ম্যাক্সিমাম, এমপি সেখানে জিরো। আর টিপি যখন কমতে থাকবে, টিপি যখন কমতে থাকবে, এমপি তখন নেগেটিভ হয়। খুব ভাইটাল, এই দুটো এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক জায়গায় লিখে রাখতে পারিস। টিপি যখন ম্যাক্সিমাম হয়, এমপি তখন জিরো হয়। এটা 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 দেবে কিন্তু এই কোশ্চেনটা। টিপি যখন ম্যাক্সিমাম হয়, এমপি তখন জিরো হয়। টিপি যখন মানে বাংলায় বলবে মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয়, বাংলায় লিখতে হবে, ইংলিশটাই লেখ, বুঝিয়ে যাবি। মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উৎপাদন জিরো হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর মোট উৎপাদন যখন কমতে থাকে, প্রান্তিক মানে টিপি যখন এই যে ডাউন অ্যারো মানে কমতে থাকছে, টিপি যখন কমতে থাকছে, এমপি তখন কি হবে, নেগেটিভ হবে, এমপি তখন নেগেটিভ হবে। হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই কোশ্চেনটা পাবেই পাবি, মনে কর, দুটোর মধ্যে একটা পাবেই পাবে। টিপি যখন কমতে থাকে, এমপি তখন নেগেটিভ হয়। তাহলে এখানে বুঝতে পারলি আমরা বলেছে কি, মোট উৎপাদন যখন কমে, টিপি যখন কমে, তখন প্রান্তিক উৎপাদন কি হবে, নেগেটিভ হবে। অ্যান্সার হবে নেগেটিভ, মানে ঋণাত্মক। 14টা ডি হবে, 15টা। এবার দেখ, এবার এখানে একটা কোশ্চেন বলে কি, পরিবর্তনীয় অনুপাতের নিয়ম। পরিবর্তনীয় অনুপাতের না তিনখানা স্তর আছে, একটা স্তর, দুটো স্তর, আর তিনটে স্তর। ঠিক আছে, পরিবর্তনীয় উপাদানে কটা স্তর আছে, তিনটে স্তর, তিনটে স্তর। ঠিক আছে, বলছে পরিবর্তনীয় উপাদানের দ্বিতীয় স্তর কোথায় শেষ হয়। ভালো করে শুনবি, পরিবর্তনীয় উপাদানের তিনটে স্তর আছে, বলছে দ্বিতীয় স্তর কোথায় শেষ হয়, যেখানে মোট উৎপাদন সর্বাধিক হয়। মানে আমি তোকে এই যে ছবিটা এখানে আঁকার চেষ্টা করলাম না, মোট উৎপাদন, মোট উৎপাদনের তিনটে স্তর আছে, তিনটে স্তর। মোট উৎপাদনের প্রথম স্তর হচ্ছে খুব বাড়বে, মোট উৎপাদন তিনটে স্তর, প্রথম স্তরটা কি হবে, খুব বাড়বে। তারপর দ্বিতীয় স্তরে কি হবে, বাড়বে কিন্তু বাড়ার হারটা কমে যাবে। বুঝতে পারলি তো, প্রথম স্তরে হেভি বাড়বে, দ্বিতীয় স্তরে কি হবে, যেমন দেখবি কি হয়, আমি এটা একবার দেখবি, যখন কেউ যখন দৌড় আরম্ভ করে না, তখন তুই প্রথম সময় না বেশ ভালো গতিতে নেয়, তারপর আস্তে দৌড়াচ্ছে তো ঠিক অবশ্যই, কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তার মানে মোট উৎপাদনের ছবিটা কেমন হয়, প্রথমে না খুব গতিতে হবে, প্রথমে প্রথমটা বাড়বে, তারপরে স্টেপে বাড়বে, কিন্তু অত আগে যে লেভেলে বাড়ছিল এখন সেই লেভেলে বাড়বে না, আস্তে আস্তে কমে আসবে। ওটা যে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে একদম কমে যাবে, মোট উৎপাদন কমে যাবে, এটা হচ্ছে তিনটে স্তর। তাহলে বলছে যে এখানে মোট উৎপাদন, এখানে কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন বলেছে, বলছে মোট উৎপাদনে এই পরিবর্তন অনুপাতের নিয়মে দ্বিতীয় স্তর কোথায়, দ্বিতীয় স্তর কোথায় শেষ হয়, যেখানে মোট উৎপাদন সর্বাধিক হয়, তাহলে এরপর আর হয় না, তৃতীয় স্তরে মোট উৎপাদন কমতে থাকবে। এখানে কারেক্ট অ্যান্সার হবে মোট উৎপাদন যখন সর্বাধিক। এরপর বলে যে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য কোথায় প্রয়োজ্য। দুটো কোশ্চেন দিলাম, দেখ এখানে অপশন দিচ্ছি, আমি অপশনে বলে দিচ্ছি, স্বল্পকালে নাকি দীর্ঘকালে। দেখ, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমরা পার্থক্য করি না, দীর্ঘকালে কোনো পার্থক্যই নেই, দীর্ঘকালে কোনো একই জিনিস, স্বল্পকালে মেনলি পার্থক্য। মানে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আমরা পার্থক্যগুলো লক্ষ্য করছি স্বল্পকালে, স্বল্পকালে, স্বল্পকালে পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর কোশ্চেন, এটাও খুব সুন্দর কোশ্চেন। 17টা বলেছে এলএসি রেখা এসএসসি রেখাগুলি, ঠিক আছে, এলএসি রেখা এসএসসি রেখাগুলি প্রত্যেকটি নিচের থেকে স্পর্শ করে, প্রত্যেকটি নিচের থেকে স্পর্শ করে, এটা রাইট। তার বলছে দ্রব্যের দাম স্থির থাকলে, বলছে দ্রব্যের দাম যদি স্থির থাকে তাহলে মোট রেভিনিউ রেখা কি হবে, দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখা কি হবে। মনে আছে কিনা জানি না, মোট রেভিনিউ যখন আমি পড়েছিলাম, দেখ রেভিনিউ চ্যাপ্টার পড়েছিলাম, ঠিক আছে, দাম স্থির থাকলে রেভিনিউ রেখা কেমন হবে। দেখ মনে করার চেষ্টা করে, দেখ খাতায় বল, খাতায় আঁকা আঁকা ছিল, রেভিনিউ চ্যাপ্টার যে পড়ালাম না, মোট রেভিনিউ প্রান্তিক রেভিনিউ, ওখানে দেখ আঁকা ছিল। বলছে দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখা কেমন হবে, দেখ এরকম ছিল, এরকম ছিল, দেখ ছবি ছিল একটা, দেখ রেভিনিউ, রেভিনিউ এন্ড প্রফিট দেখা যাচ্ছে, রেভিনিউ এন্ড প্রফিট ছবিগুলো দেখ, দেখিস তো, এই দেখ দাম স্থির থাকলে এটা হচ্ছে টিআর, এটা হচ্ছে টিআর,
দাম যদি স্থির থাকে, বলছে দাম যদি স্থির থাকে মোট রেভিনিউ কেমন হবে? এই মোট রেভিনিউ হবে কি হবে দেখ, মূল বিন্দুগামী সরলরেখা দেখেছিস কেন মূল বিন্দুগামী? দেখ মূল বিন্দু দেখ এখান থেকে, দেখ এখান থেকে, দেখ দেখ এখান থেকে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? দাম স্থির থাকলে কি হবে? মোট রেভিনিউ রেখা মূল বিন্দুগামী সরলরেখা। 19টা বলছে এখান থেকে সঠিক উত্তর বেছে নাও। এই চ্যাপ্টারে করেছিলাম একটা, মনে আছে কিনা এই না, একটা করেছিলাম এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই ই, মনে পড়ছে? একটা ফর্মুলা লিখেছিলাম। কি ফর্মুলা পরীক্ষায় দিতে পারে? বলতে পারে এম আর এ আর আর ইর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্ক এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই ই, ঠিক আছে তো? এবার এখানে খুঁজতে হবে এখানে কোন পয়েন্টটা আছে, দেখ তুই নিজেই বোঝার চেষ্টা করবো। দেখ তুই তো শিওর স্যার বির পয়েন্ট তো হবে না শিওর, দেখ টিআর আছে, টিআর তো লেখা নেই এখানে আমার। তারপর স্যার কি লেখা ছিল? এবার দেখ একটা করে দেখ, আমার লেখা ছিল এম আর ইকুয়াল টু এ আর, তাহলে কোথায় আছে এম আর ইকুয়াল টু এ আর? পর এ দেখ না, এটাকে ওরা একটু ভেঙে দিই, যেখানে দেখ কি করেছে, এ আর এর সাথে 1 গুণ করলে কত হয় জানিস? এ আর হয় মাইনাস এ আর এর সাথে 1 বাই ই করলে কত হবে বল? এ আর ইন্টু 1 বাই ই। বল কোন ফর্মুলাটা হতে পারে এখানে? হ্যাঁ অপশন ডি, ব্যাস হয়ে গেল। তাহলে বুঝতে পারলি, ভেঙে দিলাম। ফর্মুলাটা তোকে খুব জরুরি, এটা পড়ে যেতে হবে তোকে, এটা পড়ে যেতে হবে। 19টা হয়ে গেল। 20 নম্বর বলছে সত্য না মিথ্যা লেখ। কি বলছে? বলছে যখন টি আর সর্বাধিক, এই মাত্র বললাম, এই মাত্র তোকে বললাম, কি বললাম? ওটা টি আর বলি, টিপি বলেছি। দেখ আমি এই মাত্র কি লিখলাম না, দেখ খাতায় দেখ, লিখলি তো? খাতায় লিখলি না বইয়ের মধ্যে লিখলি? টিপি যখন সর্বোচ্চ হয় তখন এমপি কি বলেছিলাম? 0 হয় বলেছিলাম। দেখ খাতায় দেখ, এই মাত্র লিখলি, খাতায় লিখলি, কি লিখলি? খাতায় লিখলি নাকি বইয়ের মধ্যে লিখলি? দেখ বইয়ে লিখলি, দেখ বইয়ে লিখলি, বইয়ে কি লিখলি? এই যে উপরে লিখেছিলি টিপি যখন সর্বোচ্চ হয় এমপি তখন কি লিখেছিলি? 0 হয়। তাহলে এখানে কি বলছে? ওই একই ব্যাপার বলছে, টিআর যখন সর্বোচ্চ হবে, টিআর যখন সর্বোচ্চ হবে তখন এমআর কি হবে? টিআর যখন সর্বোচ্চ হবে, ঠিক আছে, টিআর যখন সর্বোচ্চ হবে তখন এমআর কত হবে? বা দেখ এটা আমাদের খাতায় নোট লেখা ছিল, টিআর যখন সর্বোচ্চ হবে তখন এমআর কত হবে। বলছে টিআর যখন সর্বোচ্চ এমআর তখন সর্বোচ্চ না, কোনদিন হতে পারে না। টিআর যখন সর্বোচ্চ এমআর তখন সর্বোচ্চ হতে পারে না। টিআর যখন সর্বোচ্চ হয় তখন এমআর কি বলেছিলাম? 0 হয় বলেছিলাম, শুনে লিখি। টিআর যখন সর্বোচ্চ হয় এমআর তখন 0 হয়, ঠিক আছে? টিআর যখন সর্বোচ্চ এমআর তখন 0, এটাই লিখি, ওটা বেটার হবে। টিআর যখন সর্বোচ্চ এমআর তখন 0। বাট এখানে তো এই অপশনটা নেই। হ্যাঁ সত্য মিথ্যা বলেছে, তাহলে এটা হবে মিথ্যা। এটা মিথ্যা, ক্রস দিয়ে দিলাম, মিথ্যা। এবার দেখ তাই 20টা কোশ্চেন হয়ে গেল। এটা হচ্ছে কিসের কোশ্চেন হলো বল? এটা হচ্ছে তোর ইকোনমিক্স দিলে। এবার এবার হচ্ছে তোর রাশি বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স 20 নম্বর। দেখ কি বলছে, নিম্নে প্রদত্ত তথ্যের মধ্যে কোনটি কোনটি গুণবাচক? দেখ একটা হয় পরিমাণ, একটা হয় গুণ। গুণ কোনটা? যেমন আমি বলি গুণের একটা এক্সাম্পল বলছি, যেমন তার মায়ের ভালোবাসা, এটাকে বলা হয় গুণ, বুঝলেন? এটাকে বলে গুণ, ঠিক আছে? এটা বা তোর ধর একটা মাতৃভাষা, এটা কিন্তু গুণ, ঠিক আছে? কিন্তু স্যার পরিমাণবাচক কোনটা? ধর কি বলবো, তোর ওয়েট, তোর হাইট, মানে যেটাকে তুই মাপতে পারবি সেটাকে পরিমাণ, আর যেটাকে মাপা যায় না, ঠিক আছে, সেটাকে বলে গুণ। তাহলে এখানে পর, নিচে প্রদত্ত তথ্যের মধ্যে কোনটি গুণবাচক? উচ্চতা তুই মাপতে পারবি, তার মানে এটা কিন্তু পরিমাণবাচক। আয়, ইনকাম গোনা যাবে, এটা হচ্ছে তোর পরিমাণবাচক। বুদ্ধিমত্তা, এটা কি মাপতে পারবি? না, এটা কিন্তু গুণবাচক, এটা গুণবাচক। কারেক্ট অ্যান্সার হবে এটা। তো যে 2011 সালের আদমশুমারিতে যে রাশি তথ্য সংগৃহীত হয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যদি এই কোশ্চেন দেয়, আমাদের ভারতবর্ষে লাস্ট কবে জনগণনা হয়েছে জানিস? প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। লাস্ট কবে জনগণনা হয়েছে?
2001-এ হয়েছিল, তারপর 2011-তে হয়েছে, 2021-এ হয়নি করোনার জন্য। করোনা চলছিল বলে তখন জনগণনা হয়নি, 2021-এ জনগণনা হয়নি, ঠিক আছে তো? তো লাস্ট 2011 জনগণনা হয়েছে। তাই বলে 2011 সালে আদমশুমারিতে যে রাশিগত সংগৃহীত হয়েছে তা একজন গবেষকের কাছে, এটা কোন ধরনের রাশিগত? হ্যাঁ বল। না, এটা প্রাথমিক নয়, এটা গৌণ রাশিতত্ত্ব। বলছে 2011 সালে আদমশুমারি যে রাশিতত্ত্ব অলরেডি কালেকশন হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে, সেটা একজন গবেষকের কাছে কোন ধরনের রাশিতত্ত্ব, যে গবেষণা করবো এগুলো থেকে, এটা গৌণ রাশিতত্ত্ব। ঠিক আছে, এবার সত্য মিথ্যা বিচার করতে বলেছে। বলছে লগ টেবিল, লগ তো ম্যাথ করছিস জানিস, লগ লগ টেবিল হয়, লগ টেবিল, লগ টেবিলের মতো গাণিতিক ছককে রাশিতত্ত্ব বলা যায় না। ঠিক আছে, দেখ, লগ টেবিল রাশিতত্ত্ব নয়, লগ টেবিল রাশিতত্ত্ব নয়, কিন্তু গাণিতিক ছক রাশিতত্ত্বের মধ্যে পড়ে। বলছে লগ টেবিলের মতো গাণিতিক ছককে রাশিতত্ত্ব বলা যায় না, গাণিতিক ছককে রাশিতত্ত্ব বলা যায় না, স্ট্যাটিস্টিক্স তো গাণিতিক ছক। বলছে লগ টেবিলের মতো, বলছে লগ টেবিলের মতো গাণিতিক ছককে রাশিতত্ত্ব বলা যায় না। ঠিক আছে তো, তার মানে এটার অ্যান্সারটা কি হবে? এটা ভুল। বলছে যে রাশিগত কোনো অনুসন্ধানকারী প্রথম সংগ্রহ করছেন কোনো বিশেষ উদ্দেশ্যে, তাকে কি রাশিতত্ত্ব বলে বল? এটা প্রাথমিক, বলেই দিয়ে প্রথম সংগ্রহ করছেন, প্রথম। নেক্সট, নিম্নের বিবৃতিগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও। একটি আপেক্ষিক পরিসংখ্যা, মনে আছে আমরা অঙ্ক করেছিলাম প্রথম ক্লাসে, মানে স্ট্যাটের অঙ্ক করেছিলাম, আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা মানে কি বলা হয়? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আপেক্ষিক পরিসংখ্যাকে আমরা ইংরেজি কি বলতাম? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। মনে করার চেষ্টা কর, খাতায় প্রথম কি, খাতাটা খোল, খাতাটা খোল, আপেক্ষিক পরিসংখ্যা লেখা ছিল, দেখ আপেক্ষিক পরিসংখ্যা। পরিসংখ্যা, তাই তো? আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা কি ছিল? দেখ, ফর্মুলা এটাই ছিল, এফ বাই বড় হাতের এন। কি লেখা ছিল? এফ বাই বড় হাতের এন। আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা ছিল এফ বাই বড় হাতের এন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা কি ছিল? এফ বাই বড় হাতের, এফ মানে কি? মানে পার্টিকুলার কোনো একটা শ্রেণীর পরিসংখ্যা ডিভাইড বাই মোট পরিসংখ্যা। তাহলে এফ বাই এন, তাহলে এফ বাই এন করে যে ভ্যালুটা বেরোবে, জানিস, ভালো করে শুনবি, এই যে এই ভ্যালুটা বেরোবে সেটা কি একের বেশি হতে পারে? ঠিক আছে, সেটা কি ঋণাত্মক হতে পারে? সেটা কি অবশ্যই প্রকৃত ধনাত্মক ভগ্নাংশ হবে? আর ধনাত্মক ভগ্নাংশ হতে পারে। দেখ, এর অ্যান্সারটা কি হবে বলার চেষ্টা কর। দেখ, এখানে কি হতে পারে মন দিয়ে শুনবি, আমি তোকে যদি বলি, মানে এখানে অঙ্ক তো নিশ্চয়ই আছে, এখানে অঙ্ক তো নিশ্চয়ই আছে, তারা, যাই হোক আমি এমনি বলেছি, অঙ্ক দরকার নেই। ধর সাপোজ ধর কোনো একটা অঙ্ক নিচে আছে, অঙ্ক দিয়েই বলি তাহলে বলতে সুবিধা হবে, আগে বুঝিয়েছিলাম। এখানে তো অঙ্ক, সাপোজ ধর আমি তোকে বলছি একটা ডিজিট বলছি, যে অঙ্কটা আমরা পড়েছিলাম, যে অঙ্কটা আমরা পড়েছিলাম সেটা আমি একটু বলে দিই। 90 থেকে 99, 100 থেকে 109, ঠিক আছে, 110 থেকে 119, 120 থেকে 129, 130 থেকে 139। পরিসংখ্যা কত কত ছিল? 7, 15, 30, 20, 8। 7, 15, 30, 20, 8, টোটাল কত হচ্ছে? 80। আপেক্ষিক পরিসংখ্যা বের করার ফর্মুলা কি বললাম? এই মতে এফ বাই এন বললাম না, বের করুন এফ বাই এন, কি রে এফ বাই এন। তাহলে এফ বাই এন করলে কি হবে? 7/80, 15/80, তারপর 30/80, 20/80, 8/80। তো এর ভ্যালু, আপেক্ষিক পরিসংখ্যার ভ্যালু টোটাল কত হবে? টোটাল একের বেশি কোনোদিন হতে পারে না, যোগফল 1 হবে। এটা করে যাই বেরোক না মানে 1 হবে, তার মানে ওর অপশন ঠিক করুন, তো অপশনটা বল। পর বলছে একের বেশি হতে পারে, হবে একের বেশি না, তার মানে ঋণাত্মক হতে পারে, এইগুলো করে কখন নেগেটিভ হবে? পরিসংখ্যা কখন নেগেটিভ হয় না, তার মানে এটাও হবে না, নেগেটিভ হতে পারে না। ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক মানে পজিটিভ। দেখ, দেখ বলছে ধনাত্মক, এইগুলো 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 করলে অ্যান্সার কি? ধনাত্মক মানে প্লাস, প্লাস এগুলো হচ্ছে একটা ভগ্নাংশ।
ঠিক আছে, এটা ঠিক হতে পারে। তারপর আরেকটা কি বলছে, অবশ্যই প্রকৃত ধনাত্মক ভগ্নাংশ হবে। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সারটা তুই বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা বল। তার মানে তুই বুঝতেই পারছিস এখানে কোন অপশনটা হতে পারে। এখানে বলেছি যে একের বেশি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, অবশ্যই প্রকৃত ধনাত্মক ভগ্নাংশ হবে। ঠিক আছে, এটা 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 কারেক্ট, অবশ্যই প্রকৃত ধনাত্মক ভগ্নাংশ হবে। বুঝতে পারলি, অবশ্যই প্রকৃত ধনাত্মক ভগ্নাংশ হবে। এবার বলছে একটি স্বাভাবিক পরিসংখ্যা রেখা কেমন হয় জানি, একটা স্বাভাবিক পরিসংখ্যা রেখা দেখতে কাচির মতন হয়, কাচির, স্বাভাবিক পরিসংখ্যা দেখতে কেমন হয়, কাচির মতন দেখতে। এবার বলছে কোন চলের মান বৃদ্ধির সাথে সাথে, কোন চলের মান বৃদ্ধির সাথে সাথে নিচ থেকে কর্মযৌগিক পরিসংখ্যার মান, ঠিক আছে, কি হবে, কমতে থাকে, ঠিক আছে, কমে না একই থাকে, বাড়তে থাকে, বাড়ে না একই থাকে। তুই যেটা দেখিস কর্মযৌগিক পরিসংখ্যা যদি করি, এটা তো হয়ে গেল আমার আপেক্ষিক পরিসংখ্যা দেখানো, এটাই মুছে দিচ্ছি। এই দেখ, কর্মযৌগিক পরিসংখ্যাকে ইংরেজিতে বলা হয় সিএফ। এটা দুই দিক থেকে করা যায়। একটা হয়, একটা লেস দেন করা যায়। স্যার লেস দেন মানে কি, লেস দেন মানে ছোট থেকে বড়, আর মোর দেন মানে বড় থেকে ছোট। তোকে ওরা জানতে চেয়েছে কি, ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট। পড় ভালো করে পড়, ছোট থেকে বড় না বড় থেকে ছোট। দেখ স্যার কিছুই তো বলেনি, আরে এই নিচ থেকে বলেছে, নিচ থেকে মানে ছোট থেকে বড়, নিচ থেকে মানে ছোট থেকে বড়। ঠিক আছে, ছোট থেকে বড় বলেছে। দেখ প্রথমটা কি ছিল 7, তারপর 7 আর 15 যোগ করে কত হয় 22, 22 আর 30 52, 52 আর 20 কত 72, 72 আর 80। তাহলে তুই যখন নিচ থেকে বলছিস আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে না কমছে, আস্তে আস্তে বাড়ছে না, 7 ছিল 22 হলো 52 হলো 72 হলো 80, বাড়ছে, বাড়ছে। তাহলে দেখ এখানে অ্যান্সার কি হবে, তাহলে কি হবে স্যার বাড়তে থাকে, সাথে সাথে অ্যান্সারটা কি হবে, বাড়তে থাকে। 28 নম্বর, একটা পাই চিত্রে কোনো বিষয়ে সমস্ত রাশি চিত্রিত করে। আচ্ছা পাই চার্ট কেমন দেখতে, দেখি পাই চার্ট দেখতে কেমন হয়, এটাকে পাই চার্ট বলে, জানিস গোল হয় না পাই চার্ট, বৃত্ত হয় না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়, পাই চিত্রে কোনো বিষয়ে সমস্ত রাশি চিত্রিত করা হয় কিসের মধ্যে, বর্গের মধ্যে, আয়তক্ষেত্রের মধ্যে, বৃত্তের মধ্যে, কিন্তু বৃত্তের মধ্যে। আমি তোকে বলেইছি যে যদি হিস্টোগ্রাম, হিস্টোগ্রামকে বাংলায় বলা হয় আয়তলিক, আয়তলিক বর্গ হয়, বর্গক্ষেত্র, সরি বর্গক্ষেত্র কি বললাম, এটা আয়তক্ষেত্র, আয়তলেখ আয়তক্ষেত্র, আয়তলেখ আয়তক্ষেত্র, আয়তলেখ আয়তক্ষেত্র। ঠিক আছে, হিস্টোগ্রাম আয়তক্ষেত্র। বলছে যদি কোনো ত্রিভুজ, বিভাজনের পরিসংখ্যা রেখা বাম দিক থেকে ডান দিকে প্রসারিত হয়, মানে কোনো বিভাজনের পরিসংখ্যা রেখা যদি বাম দিক থেকে ডান দিকে ও আচ্ছা, তুমি বাম দিক থেকে ডান দিক না, বলেছে কোন যদি কোনো বিভাজনের পরিসংখ্যা রেখা বাম দিকে প্রসারিত হয়, মানে লেফটে যায়, লেফটে যায়, তখন সেই বিভাজনটাকে কি বলা হয়, ঋণাত্মক। বা দিকে গেলে ঋণাত্মক, ডান দিকে গেলে ধনাত্মক, বা দিকে গেলে ঋণাত্মক, ডান দিকে গেলে ধনাত্মক, ঋণাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট। 30, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে কয়েকটি রাজ্যের সাক্ষরতা হার উপযুক্ত চিত্রে উপস্থাপন করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা এটা কারেক্ট অ্যান্সার, অনুভূমিক দণ্ডচিত্র, অনুভূমিক দণ্ডচিত্র। ঠিক আছে, অনুভূমিক দণ্ডচিত্র, দণ্ডচিত্রকে ইংলিশে বলে বার চার্ট, বার চার্ট, বার চার্টটা না, বার চার্ট কেমন হয় দেখে দেখাচ্ছি, বার চার্ট কেমন হয়। দেখ বার চার্ট এরকম হয়, এরকম হতে পারে একটা, এটা একটা বার চার্ট। ঠিক আছে, এই বাচ্চাটাকে কি বলে, এটাকে উলম্ব, উলম্ব। ঠিক আছে, একটা বাচ্চা আর একটা বাচ্চা এরকম হয়, এরকম বাচ্চা দুরকম হয়। একটা অনুভূমিক হয় আর একটা উলম্ব হয়, একটা অনুভূমিক বাচ্চার হয় আর একটা উলম্ব বাচ্চার হয়। তাহলে এখানে কি বলেছে, এটা হচ্ছে অনুভূমিক দণ্ডচিত্র। এবার বলছে শ্রেণীর ঊর্ধ্ব সীমানা থেকে শ্রেণীর নিম্ন সীমানা বাদ দিলে কি হয়, দেখ দেখাচ্ছে। হ্যাঁ বল, কমন উইন, ইংলিশে বলে কমন, ঠিক করেছে। দেখ এ দেখ, শ্রেণীর ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা, এবার স্যার বের করে দিই। এই যে এটা কোশ্চেন, আমি তোকে তোর জন্য বোঝার জন্য তুমি এটাকে ক্লাস লিমিট, ক্লাস লিমিটকে বাংলায় বলে শ্রেণী সীমা। কি বললাম, শ্রেণী সীমা। আবার বলছে শ্রেণী সীমা, আর একটা বলছে এখন লিখছি ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিকে ইংরেজিতে, ক্লাস বাউন্ডারিতে বাংলায় বলা হয় শ্রেণী সীমানা। এটা সীমা, এটাকে বলা হয় সীমা, আর এটাকে বলা হয় সীমানা। ইংলিশ তো শুনেইছিস, বাউন্ডারিকে বলা হয় সীমানা, সীমা আর সীমানা। এই সীমানা কি করে বের করবো, দেখ কখন করতে হবে সীমানা, ভালো করে দেখ, এই এই ঘরের দিকে দেখা, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ থাকলেই করবো, নাহলে করবো না। দেখ সীমা আর সীমানা একই। এই দেখ আমি বলছি
সীমা আর সীমানা একই, কতক্ষণ পর্যন্ত এক, যেমন এই অঙ্কে সীমা আর সীমানা এক নয়, কিন্তু কিছু কিছু অঙ্কে সীমা আর সীমানা এক হয়। কখন সীমা আর সীমানা এক হয় আমি বলতে যাচ্ছি, 0 থেকে 10, আবার 10 থেকে 2। এক্ষেত্রে দেখ 10 আর 10 সেম না, সেক্ষেত্রে সীমা আর সীমানা এক, কিন্তু এখানে কিন্তু সীমা আর সীমানা এক নয়, আলাদা। তাহলে ডিফারেন্স আছে, কি করে করবো, ঠিক করবো কি করে? নিয়ম কি? নিয়ম হচ্ছে গ্যাপ ভাগ 2। গ্যাপ কত করে হচ্ছে বল? 1 করে। 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5। তাহলে 0.5টাকে কি করতে হয়? এই যে প্রথম পোর্শন, এই প্রথম পোর্শন আর এটা দ্বিতীয় পোর্শন, প্রথম পোর্শন থেকে বাদ যোগ। ঠিক আছে, 90 থেকে 0.5 বাদ দিলে কত হবে বল? 89.5 থেকে 99.5। আমি আর করলাম না, এরকম ভাবে সব করা করতে হবে। আচ্ছা আর একটা করে দিই, 99.5 থেকে 109.5। আর গ্যাপ আছে কোনো? দেখ, না গ্যাপ। ওরা তোকে কি বের করতে বলেছে? ওরা তোকে কোশ্চেন পড়, তাহলে তুই বুঝতে পারবি। ওরা বলেছে শ্রেণীর ঊর্ধ্ব সীমানা মাইনাস শ্রেণীর নিম্ন সীমানা। এই দেখ, ঊর্ধ্ব কাকে বলে, নিম্ন কাকে বলে। দেখ, এই 90টা হচ্ছে নিম্ন সীমা, এটাকে বলে নিম্ন সীমা, আর এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। সীমা, আর এটাকে বলে নিম্ন সীমানা, এটাকে বলে ঊর্ধ্ব সীমানা। তার মানে এইটা থেকে এইটা বাদ দিলে কত হচ্ছে? 10। যেটা বেরোয় তাকে ইংলিশে বলা হয় কমন উইক। ঠিক আছে, বাংলায় বলা হয় শ্রেণী প্রসার। কি বললাম? শ্রেণী প্রসার। বাংলায় বলা হয় শ্রেণী প্রসার। বাংলায় তোকে লিখে রাখতে হবে, বাংলায় লেখ, কি বললাম বল? শ্রেণী প্রসার বা শ্রেণী দৈর্ঘ্য। লেখ, বাংলায় লেখ শ্রেণী প্রসার বা শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, শ্রেণী প্রসার বা শ্রেণী দৈর্ঘ্য, বুঝতে পারলি? এগুলো এগুলো ভালো ভালো কোশ্চেন। বলছে আয়ত লেখে আয়তক্ষেত্রগুলি সমান দূরত্ব অবস্থিত। ঠিক আছে, আয়তক্ষেত্রে আয়তলেখ, স্যার আয়তলেখ কেমন দেখতে হয় আমি জানি না, একটু দেখি কি আয়তলেখ। এই দেখ আয়তলেখ কেমন দেখতে হয়, দেখ এরকম হলো, ভালো করে দেখবি আয়তলেখ। এটা একটা আয়তক্ষেত্রের মতো। এরকম আয়তলেখ কেমন দেখতে পাচ্ছিস দেখ। এইটা, এই এক্সাম্পল, এটা এটা একটা বার চার্ট, দণ্ডচিত্র, এটা আয়তলেখ বা হিস্টোগ্রাম, দুটোর কি ছবি একই রকম লাগে দেখতে? কেন একরকম লাগছে না দেখ, এই যে এখানে যে একটা বার আঁকা হয়েছে, বারের মাঝখানে একটা গ্যাপ আছে, আবার এখানে আবার একটা বার আঁকা, গ্যাপ যাও বার, কিন্তু এখানে কোনো গ্যাপই নেই। দেখ একটার গায়ে সিঁড়ির মতন, একটার গায়ে একটা গায়ে একটা লেগে হচ্ছে। এটা হচ্ছে হিস্টোগ্রাম। বলছে আয়তলেখের আয়তক্ষেত্রে গেলে সমান দূরত্ব অবস্থিত হয় না, সমান দূরত্বে অবস্থিত হবে না, সমান দূরত্ব অবস্থিত গায়ে গায়ে লেগে থাকে, এটা ভুল। এবার দেখ, তারপরে একটা দিয়েছে অঙ্ক, দিয়েছে গাণিতিক গড়। কি বলেছে গাণিতিক গড়? আমি এখানে লিখে লিখে করাচ্ছি, এটা অঙ্কটা বলে সামনে, নাহলে বুঝতে অসুবিধা হয়, পরে বাড়িতে বুঝতে পারবি না। অঙ্কের নাম্বার দিয়ে খাতায় খুলে কর, গাণিতিক গড় বের করতে বলেছে। কত নম্বর কোশ্চেনে বলে এটা? এটা 33 নম্বর কোশ্চেন, 33। বলছে 1,2,3, ডট 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 এন এর গাণিতিক গড় বের। গাণিতিক গড় বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম বল? এই দেখ, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন ডিভাইডেড বাই এন, এটা যে ছিল ফর্মুলা, মনে হচ্ছে? উপরের গুলো সব করা যোগ করবো, নিচে যতগুলো সংখ্যা আছে ভাগ। লেখ 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস এন ডিভাইডেড বাই এন। তুই তো ম্যাথ পড়ছিস, তাহলে বল দেখি এর অ্যান্সারটা বল দেখি। ম্যাথ পড়ছিস তাহলে তো জানতে হবে। এন প্লাস n+1/2। অ্যাকচুয়ালি এটা এটা সমস্ত স্টুডেন্টের জানা উচিত, এই ফর্মুলাটা জানা উচিত। 1+2+3 প্লাস ডট 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 এন এর ফর্মুলাটা কি হয় দেখ, এর একটা ফর্মুলা আছে। এটাকে বলা হয়, মানে একটা চ্যাপ্টার আছে ম্যাথসে, সমান্তর প্রগতি বলে একটা চ্যাপ্টার আছে, সমান্তর প্রগতি, ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সেখানে একটা ফর্মুলা শেখানো হয়, Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 into t, sorry, n/2, n n/2 2a, 2 into a মানে কি? এই যে a মানে হচ্ছে এটা, এটা হচ্ছে a মানে প্রথম সংখ্যাটাকে বলা হয়, প্রথম সংখ্যাকে বলা হয়। তাহলে 2 into 1 প্লাস n-1 into t, t কত হবে? গ্যাপ কত করে? 1 2 3, গ্যাপ কত করে আছে? 1 করে আছে। ঠিক আছে, তোকে করে দেখাতে হবে যে ফর্ম, এটা যদি ডাইরেক্ট জানিস একবারে হয়ে যাবে, উপভোগ হয়ে যাবে। n/2 2 প্লাস n-1,
তাহলে কি হচ্ছে n/2 ইন্টু 2 থেকে একবার দিলে 2, 2 থেকে একবার দিলে সরি 1 n+1। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হলো বল লাস্ট অব্দি n ইন্টু n+1/2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, n+1/2 এত অব্দি হলো। এটা কি বেরোলো, এটা কি বেরোলো বল, ওপরের সংখ্যাটার ভ্যালু বেরোলো। উপরের সংখ্যাটার ভ্যালু কত বেরোলো বল, এটা বেরোলো, তাই তো। এটাকে কি করতে হবে, n দিয়ে ভাগ করতে হবে না, n দিয়ে, এটাকে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে করলে পরের লাইনে কি হবে জানি আমরা, n ইন্টু n+1/2, ঠিক আছে, ইন্টু 1/n, n কেটে গেলে অ্যান্সার হবে n+1/2। ঠিক আছে, তাহলে কেউ যদি বলে স্যার এত বড় করে দেখতে হবে, ওই যে বললাম এইটা অনেকে জানে, শুধু এইটুকু অনেকে জানে, সত্যি কথা বলতে এটা অনেকে জানে। এর ভ্যালু কত, এর ভ্যালু হয় এইমাত্র বললাম কত বল, এই যে এর ভ্যালু হয়, এর ভ্যালুটা হচ্ছে n ইন্টু n+1/2, এটা হচ্ছে এটাকে n দিয়ে ভাগ করবো, n দিয়ে ভাগ করবো না, n কেটে যাচ্ছে, তাহলে n+1/2 ডাইরেক্ট হয়ে যাবে। এটা করে দেখাতে হয় না, বাট তুই যদি এটা জানিস তাহলে এটা করে দেখাতে হবে, না জানলে করে দেখাতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যেগুলো আছে। 34 নম্বরটা, যদি দুটি চলরাশি x এবং y এমনভাবে সম্বন্ধযুক্ত যে y = 5x - 10, x বার যদি 20 হয় তাহলে y বার কত। তাহলে x এর ভ্যালু 20 মাইনাস 10 কত হলো, 100 থেকে 10 বাদ দিলে কত হবে, 90। কারেক্ট অ্যান্সার হয়ে গেল, কিছুই অঙ্ক ছিল না, মুখোমুখি হয়ে গেল। x এর ভ্যালু তুই 20 বসিয়ে দিবি, 5x - 10 আছে, 5 ইন্টু 20 মানে 100 থেকে 10 বাদ দিলে 90। তারপর দেখ, তারপর অঙ্কটা যথেষ্ট সোজা। A48 এই অঙ্কটা করানো ক্লাসে, A48 এর জিপি বলেছে 6, গুণোত্তর গড় মানে জিপি, জিপি বলেছে 6, তাহলে এর মান কত, তাহলে কি হবে দেখ, a ইন্টু 4 ইন্টু 8, ঠিক আছে। কটা সংখ্যা, গুণোত্তর গড় মানে গুণ, গুণ করে করে গেল, তিনটে সংখ্যা, তার মানে পাওয়ারে হবে 1/3, ইকুয়াল টু কত বলেছে 6, ঠিক আছে। এখানে কি হবে, 32a ইকুয়াল টু 6 এর পাওয়ারে 3 হবে। কেন 3 হলো দেখ, এই যে এখানে 1 এর 3 ছিল না, আমি এই 1 এর 3টাকে সরাতে চাই, সরাতে গেলে কি করতে হবে, 3 গুণ করতে হবে। এখানে যদি 3 গুণ করিস তাহলে এখানেও তো 3 দিতে হবে, তাই হলো। তাহলে 32a যদি এটা হয় তাহলে এর ভ্যালু কত হবে, 6 এর কিউব করলে 216 হয়, 216/32 করে দেখ কত হচ্ছে, 6.75 হবে নাকি দেখ, 216/32 হয়। পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউ করবে না, ভাগ করে দেখতে হবে, 6.75, এটা হলো অ্যান্সার 6.7, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখ, 36 নম্বর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, হেভি কোশ্চেন দিয়েছে এটা। বলছে কোনো একটি চলের এক প্রস্থ মানের একটি মান 0 এবং বাকি মানগুলি ধনাত্মক হলে চলটির গুণোত্তর গড় মানে কত হবে। দেখ সিম্পল ব্যাপার, তোকে ধর একটা গুণোত্তর গড় করতে দিয়েছে, ধর একটা সংখ্যা দিয়ে 0, আর একটা সংখ্যা দিয়ে 4, আর একটা সংখ্যা দিয়ে 8, 1/3, এর জিএম কত হবে, 0ই হবে। তুই 0-র সঙ্গে যাই গুণ করছিস 0ই তো হবে, তাহলে অ্যান্সার হবে 0। 36 বলছে 36 হলো 37টা, 3, 9, 7, 4, 8, 6 এর মধ্যমা কত, মধ্যমা বের করতে গেলে কি করতে হয়, ছোট থেকে বড় সাজাতে হয়, তাহলে ছোট থেকে বড় সাজাই, 3, 4, 6, 7, 8, 9, ছোট থেকে বড় সাজানো হয়ে গেল, ছোট থেকে বড় সাজানো হয়ে গেল আমার। এবার কি করব, এবার কতগুলো সংখ্যা বল, এখানে স্যার তিনটে তিনটে 6টা সংখ্যা, মানে 6 + 1/2 মিডিয়ান মানে মধ্যমার ফর্মুলা, যতগুলো সংখ্যা প্লাস 1/2, তাহলে 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বল, 3.5, হ্যাঁ 3.5, আমি বলছি 3.5, 3.5 হচ্ছে। এবার 3.5 মানে কোন, 3.5 মানে, 3.5 মানে কি 3 নম্বর আর 4 নম্বরের মাঝখানে, 3.5 মানে কি 3 আর 4 এর মাঝখানে 3 নম্বর কত 6, আর 4 নম্বর কত 7, 6 আর 7 এর মাঝখানে কত হয় 6.5, এটা হবে অ্যান্সার। 38 কি বলেছে, কোনো একটি চলে, কোনো একটি চলে নটি ভিন্ন মানের, কোনো একটি চলে নটি ভিন্ন মানের মধ্যমা 20.5, নটি ভিন্ন মানের, নটি আলাদা আলাদা মানের মধ্যমা 20.5, যদি তাদের বৃহত্তম বৃহত্তম 4টি মানের প্রত্যেকটি 2টি করে বাড়ানো হয়, প্রত্যেকটি 2 করে মানে 2 করে বাড়ানো হয়, এবং অপরাপর মানগুলি
মানগুলি একই রাখা হয়, তবে নতুন ভাবে প্রাপ্ত নটি মানে মধ্যমার মান কত হবে? মধ্যমার মান মধ্যমার মান কত? 2 বেড়ে যাবে, আগে যা ছিল 2 বেড়ে যাবে। ঠিক আছে, 2 বেড়ে যাবে, অ্যান্সার হবে 2 বেড়ে যাবে। সংখ্যাগুরু মান কোনটি? এখানে সংখ্যাগুরু মান কোনটি? এটা সিম্পল কোশ্চেন, সংখ্যাগুরু মান কোনটি? দেখ, 4 কবার আছে? কোন 4 কবার আছে? 4 কটা আছে এখানে? স্যার 4 আছে একটা, আর একটা দুটো। তাই না? 4 কটা আছে বল? 4 দুটো। 3 কটা আছে? কোন 3 কটা আছে? একটা, দুটো, তিনটে। 3 তিনটে আছে, ঠিক আছে তো? 5 কটা আছে? 5 দুটো, ঠিক আছে? 2 কটা আছে? 2 একটা, দুটো, তিনটে। 2 তিনটে আছে। কোন দিকে গুনতে পারছিস? 4 দুটো গুনলাম। 3 কটা আছে? একটা, দুটো, তিনটে। 3 তিনটে আছে। 2 কটা আছে? 2 একটা, দুটো, হ্যাঁ, 4 3 2, 5 3 4 5, 7 ছিল। 7 ছিল, তাহলে 2 কটা আছে? 2 দুটো আছে। আর দেখতে হলো না, 2 দুটো আছে। তারপর বাকি সব, তার মানে কোন এখনো পর্যন্ত 2 3 4 5 আমি করলাম, 2 3 4 5 এর মধ্যে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে? 3 3 3 বার আছে, তাহলে কারেক্ট আনসার হবে 3। তাহলে একটি পরিসংখ্যা বিভাজনের গাণিতিক গড় ও মধ্যমা যথাক্রমে 20 ও 25, বিভাজনটি সংখ্যাগুলো মান কত? দেখ সংখ্যাগুলো মান কত, একদম সিম্পল কোশ্চেন হবে। সংখ্যাগুলো মান কত? দেখ, আমাদের ফর্মুলা জানি, একটা ফর্মুলা ছিল মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ব্র্যাকেটে মিন মাইনাস মিডিয়ান। তাহলে মিন কত? 20, আর মধ্যমা কত? মানে মধ্যমা 25। তাহলে 3 ইন্টু 5 মানে কত? যেটা -15 হচ্ছে। 35 হচ্ছে অ্যান্সার। মোট কত হলো বল? অ্যান্সার 35, বুঝতে পারলি তো? এবার পরে দেখলাম না, মোট হলো 35। তাহলে দেখ, নমুনা প্রশ্ন তো 40টা কোশ্চেন করে দিলাম। আর একটা সেট ছিল নমুনা প্রশ্ন। হ্যালো, কোথায় কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। দেখ এরপরে কি বলেছে? অর্থশাস্ত্র হলো, ফার্স্ট কোশ্চেন, অর্থশাস্ত্র হলো বস্তুনিষ্ঠ, আদর্শনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ উভয়ই, ঠিক আছে তো? দুটো অপশনই এক দিয়েছে, যাই হোক, ওটা হয়তো এরকম লেখা ছিল, অর্থ আসলে বস্তুনিষ্ঠ ও আদর্শ কোনোটি নয়, এরকম কিছু লেখা ছিল, এরকম হয়তো লেখা ছিল, বাট এখানে উভয় লিখেছে। 4 নম্বর অপশনটা, অর্থশাস্ত্র হলো বস্তুনিষ্ঠ আদর্শ উভয়, এটা কারেক্ট অ্যান্সার। অর্থশাস্ত্র কি ও বস্তুনিষ্ঠ আদর্শ দুটোই। ব্যষ্টিগত অর্থনীতিকে আগে কি বলা হতো? আগে দামতত্ত্ব বলা হতো। আগে দামতত্ত্ব বলা হতো, ব্যষ্টিগত অর্থনীতি আগে দামতত্ত্ব বলা হতো। বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ কি বলে আখ্যা দিয়েছেন? অদৃশ্য হাত, অদৃশ্য হাত, অদৃশ্য হাত, আর কিছু দেখতেই হবে না। অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকালব্যাপী বৃদ্ধি পায়। তাহলে কি এটা একটা প্রক্রিয়া? 5, চাহিদার পরিমাণের পরিবর্তন কাকে বলে? স্যার চাহিদার পরিমাণের পরিবর্তন কাকে বলে? দেখান দেখি, দেখ চাহিদার পরিমাণের পরিবর্তন কাকে বলে, ভালো করে বল। এদিক তাকাও। ধর আমি তোকে লিখে লিখে দেখাচ্ছি, এক্স ও ওয়াই, এটা চাহিদা রেখা ডিডি। দ্রব্যের দাম যখন ওপি ছিল, চাহিদা তখন ছিল ও কিউ। এটা এটা এই বিন্দু মানে এ বিন্দুর মাধ্যমে দেখিয়েছি এ। এখন ধর দাম কমে গেল, দাম কমে ধর এখানে হলো ধর, তাহলে কি হবে? চাহিদা বেড়ে যাবে। তখন এখন এই বিন্দুর মধ্যে হলো বি বিন্দু, বুঝতে পারছো ওটা কি হলো?
এটাকে বলা হয় চাহিদার পরিমাণের পরিবর্তন। পরিমাণের পরিবর্তন কেন? আগে চাহিদা ছিল, দেখ আগে চাহিদা কতটা ছিল, আগে চাহিদা এতটা ছিল, ছিল না, আগে এতটা ছিল, তারপর এখন চাহিদা কত হলো বল, পুরো এতটা হলো। তাহলে চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে, এটা কি বলে, চাহিদার পরিমাণের, কি বললাম, চাহিদার দুটো হয়, কনসেপ্ট দুটো, একটা চাহিদার পরিমাণের পরিবর্তন, একটা চাহিদার পরিবর্তন। চাহিদার পরিমাণের পরিবর্তন এরকম ছবি, সে চাহিদার পরিবর্তনের ছবিটা কেমন হয়, দুটো চাহিদা রেখা পাশাপাশি হবে। এই দেখ চাহিদার পরিবর্তনের ছবিটা বড় করে দেখায়, এটা চাহিদা নর্মাল। এবার ধর চাহিদার পরিবর্তন মানে চাহিদা আগে একটা ছিল, নতুন চাহিদা, নতুন চাহিদা হলো তারপর পরিবর্তন বলে। চাহিদার পরিমাণের পরিবর্তন মানে পরিমাণের পরিবর্তন কি, পরিমাণ চেঞ্জ হয়েছে, আগে ধর কিছুটা ছিল আর বেড়ে গেল চাহিদা, এটাকে চাহিদার পরিমাণের পরিবর্তন। চাহিদার পরিবর্তন কি বলছে, চাহিদার পরিমাণের পরিবর্তন বলছে এই এটা হবে একই চাহিদা রেখার উপর চলন। দেখ একটাই চাহিদা রেখার উপর চলন মানে আগে এ ছিল এখন বিতে চলে গেল, এ থেকে বিতে গেল, বলে একই চাহিদা রেখার উপর চলন। ঠিক আছে তো, বলছে নিচের কোনটির ক্ষেত্রে যোগানের নিয়ম কার্যকরী, কোথায় যোগানের নিয়ম কার্যকরী হবে না, যোগানের নিয়ম কার্যকরী হবে না মানে যোগানের ব্যতিক্রম, যোগানের ব্যতিক্রম কোথায়, যোগানের ব্যতিক্রম কি, এখানে একটাই আছে, যামিনী রায়ের শিল্পকর্ম, যামিনী রায়ের শিল্পকর্ম। ঠিক আছে, যামিনী রায়ের শিল্পকর্ম হচ্ছে, যামিনী রায়ের শিল্পকর্মের ক্ষেত্রে যোগানের নিয়মটা কাজ করে। যামিনী রায়ের শিল্পকর্ম আর যোগানের ফর্মুলায় কি ছিল, যোগানের নিয়ম ছিল দাম বাড়লে যোগান বাড়ে। যামিনী রায় যে সমস্ত শিল্পকর্ম বা কাজকর্ম করেছে, যতই দাম দিস ওটাকে আর বাড়ানো যাবে না, বুঝতে পারলি। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন ধর এখানে আছে বইতে রবীন্দ্রনাথের যে সমস্ত এগুলো দেখাচ্ছি, বইতে উদাহরণ করে লেখা ছিল, তুই যতই টাকা দে এগুলোকে চেঞ্জ করা যাবে না, টাকা দিলে এগুলো তুই যোগান বাড়াতে পারবি না। উদাহরণ থেকে বলছি একটা উদাহরণ, এই যে এরা যোগানের নিয়ম ব্যতিক্রম, যেমন ধর এখানে বলছি যোগানের নিয়মের ব্যতিক্রম কি, যেটা কি আর উৎপাদন করতে পারবি না এমন জিনিস, যেটাকে তুই আর কোনোদিন উৎপাদন করতে পারবি না। মানে কি হয়, যোগান কি বলে, দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়িয়ে দিলে তুই যোগান বাড়িয়ে দিতে পারবি। কিন্তু ধর রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত নিজে হাতে আঁকা ছবি, তুই যতই দাম দে নতুন নতুন ছবি আর পাবি। তো এটা হচ্ছে যতই দাম বাড়ালে যোগান বাড়বে না। তো ওই যামিনী রায়ের যে হাতে যে মারা গেছে উনি, ওনার যে শিল্পকর্ম ছিল ওইগুলো তুই যতই টাকা দে, তুই দাম যতই বাড়া হবে না, এটাই হচ্ছে এই ব্যতিক্রম, এটাই বলছে ওখানে যোগানের নিয়ম কাজ করে না, কিন্তু বাকিগুলোতে যোগানের নিয়ম কাজ করে, তুই দাম বাড়িয়ে দিলে যোগান বেড়ে যাবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু যোগানের নিয়ম কাজ করবে না, যামিনী রায়ের শিল্পকর্ম। বলছে সরল লৌকিক চাহিদা রেখার মধ্যবিন্দু চাহিদার দাম কত, সিরিজের মান কত হয়, একের সমান। এই ছবিটা যদি এঁকে দেখায়, এটা মিডিল পয়েন্ট কোনটা, মনে করছি এটা, মনে করছি এটা বলছে চাহিদা রেখার মধ্যবিন্দুতে, বলছে চাহিদা রেখার কোনো একটা মিডিল পয়েন্টে, বুঝছো, মিড পয়েন্টে, ঠিক আছে, চাহিদা সি সেভেন মান কত হয়, মিড পয়েন্ট চাহিদা সি সেভেন মান সবসময় এইখানে এর ভ্যালু কত জানিস তো, এখানে এখানে ইর ভ্যালু মানে ইপির ভ্যালু সবসময় এক হয়, এর ওপরে কি হবে, ইপির ভ্যালু একের বেশি হবে, নিচে কম, এখানে সবসময় এক হয়, মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু চাহিদা সি সেভেন মান সবসময় এক। ইপি মানে মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, মানে হচ্ছে ইলাস্টিসিটি, মানে ইলাস্টিসিটি, মানে ইলাস্টিসিটি, আর পি মানে দাম, প্রাইস ইলাস্টিসিটি। আর কোন দ্রব্যের দাম কমলে যদি ওই দ্রব্যের উপর ক্রেতার ব্যয় বাড়ে, কোনো একটা দ্রব্যের দাম কমে গেছে, ঠিক আছে, কোনো একটা দ্রব্যের দাম কমে গেছে এবং ওই দ্রব্যের উপর যদি ক্রেতা বেশি বেশি করে ব্যয় বাড়িয়ে দেয়,
তাহলে ওই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা পরম মান কি হবে? একের বেশি হবে, একের বেশি হবে। এটা হবে কারেক্ট অ্যান্সার, একের বেশি। ঠিক আছে। এবার বলছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কেমন হবে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি দেখি। সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কেমন হবে একে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কেমন হবে? দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও, ঠিক আছে, যোগানের পরিবর্তন হয়। দামের পরিবর্তন হয়েছে, যেমন ধর আমি এখানে লিখছি পি আর এখানে ধর এস মানে যোগান। দাম 10 টাকা, যোগান 100। দাম 15 টাকা, যোগান 100। দাম 20 টাকা, যোগান 100। মানে কি বলতে হবে? দামের পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হয়নি। এখানে লিখলাম এক্স ও ওয়াই। যোগান কোন দিকে? এই দিকে ধর যোগান দেখাবো, সাপ্লাই এদিকে দেখাবো, আর এদিকে ধর প্রাইস দাম দেখাবো। মনে করছি এটা 10, এটা 15, এটা 10, 15 আর 100। তো ধর মনে করছি এটা এটা 100 লাইন। দাম যখন 10, যোগান তখন কত? 100। এটা দাম যখন 15, যোগান কত? 100। এটা দাম যখন 20, যোগান 100। বুঝতে পারলি সবটা কেমন হচ্ছে? বুঝতে পারলি কি বললাম? বলছে এখন যে টপিকটা তোকে বোঝাচ্ছি এটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান কাকে বলে? দাম পরিবর্তন হলেও যোগানের কোনো পরিবর্তন হয়নি, তাকে বলা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। ওরা বলেছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে আকৃতি কেমন হয়, দেখতে কেমন হয়? এটা দেখতে কেমন? উলম্ব হয়েছে, উলম্ব দেখতে পাই, উলম্ব বা উলম্ব না দিয়ে যে অন্য কোনো অপশন দেখে না, উলম্ব দিয়ে অন্য কোনো অপশন দেয়, তখন তুই বলতে পারিস কি? আহ বলতে পারি ওয়াই অক্ষের সমান্তরাল। কি বলতে পারি? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে তো উলম্ব হলো বা ওয়াই অক্ষের সমান্তরাল। বোঝা গেল? দেখো ধরে ধরে বোঝাচ্ছি, কিন্তু ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি এটা। বলছে যদি দুটি দ্রব্যের দাম ও ক্রেতার আয়, বলছে যদি দুটি দ্রব্যের দাম ও ক্রেতার আয় একই হারে পরিবর্তিত হয়, তাহলে বাজেট রেখা কিরূপ পরিবর্তন ঘটবে? তাহলে বাজেট রেখার কিরূপ পরিবর্তন ঘটবে? এটা ভালো কোশ্চেন দিয়েছে। বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। বলছে দুটো দ্রব্যের দাম, বলছে দুটো দ্রব্যের দাম এবং ক্রেতার আয় যদি একই হারে পরিবর্তন করা হয়, দুটি দ্রব্যের দাম এবং ক্রেতার আয় যদি একই হারে পরিবর্তন করে, তাহলে ক্রেতার বাজেট রেখার পরিবর্তন হবে, ক্রেতার বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। এখানে যদি তোকে কোশ্চেনে বলতো না, যদি ক্রেতার আয় পরিবর্তন হয়েছে, শুধু ক্রেতার আয়, মানে মনে শুনবি কিন্তু কি বলতে, যদি বলতো ক্রেতার আয় পরিবর্তন হয়েছে, তাহলে বাজেট রেখার পরিবর্তন হতো। আমি লিখে দিচ্ছি এখানে, যে লিখে রাখতে পারিস খুব ভালো হয়। যদি বলতো ক্রেতার আয় মানে মানি ইনকাম, মানি ইনকাম, মানি ইনকাম যদি বেড়ে যায় তাহলে বাজেট রেখা কেমন হবে? শুধু মানি ইনকাম, অন্য কিন্তু না, কিন্তু শুধু মানি ইনকাম মানে ক্রেতার আয় যদি বেড়ে যায়। এবার ক্রেতার আয় যদি কমে যায়, তখন বাজেট লাইন কি হবে? কিন্তু এখানে কি বলেছে? ক্রেতার আয় এবং আর একটা কি বলছে বল, কোশ্চেনের পর ক্রেতার আয় আর কি ছিল? দ্রব্যের দাম। দুটোই পরিবর্তন হয়েছে না, যদি বলছো ক্রেতার আয় পরিবর্তন হয়েছে, যদি বলছো ক্রেতার আয় পরিবর্তন হয়েছে, তাহলে বাজেট রেখা কি হবে? তখন বাজেট রেখা নতুন 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 একটা বাজেট রেখা আসবে।
আমি বলেছি তখন হবে পরিবর্তন হবে কি হবে বাজেট লাইন তখন কি হবে প্যারালাল টুয়ার্ডস রাইট, মানে ডান দিকে বাজেট রেখাটি ডান দিকে রাইটে রাইটের জন্য ডান দিকে স্থান পরিবর্তন করবো, প্যারালাল হবে। আমি ছবিটাকে দেখাচ্ছি এই ছবি, এইটার ছবিটা আমি কেমন হতে পারে ছবিটাকে দেখাচ্ছি। নর্মাল বাজেট লাইন এসছে, যদি ক্রেতার আয় বেড়ে যায় তখন বাজেট রেখাটা নতুন একটা বাজেট রেখা হবে। আমি অন্য কালিতে দেখাচ্ছি, নতুন বাজেট রেখা যেটা হবে এটা বুঝতে নতুন বাজেট রেখা এরকম হবে, বুঝতে পারলি কেমন এটা হলো। যদি আয় বেড়ে যায় তাহলে আয় কমে গেলে কি হবে, নর্মালটা এরকম ছিল, নতুন যেটা হবে নীল কালি দেখাচ্ছে এটা এরকম। মানে কি হলো বাজেট রেখা বাঁ দিকে স্থান পরিবর্তন করবে কিন্তু সমান্তরাল হবে, সমান্তরাল প্যারালাল, মানে যে অরিজিনাল যে বাজেট রেখা ছিল তার মতোই হবে। তাহলে এটা কি হতে পারে কখন বললাম বল, ক্রেতার আয় বাড়লে কি হতে পারে, ক্রেতার আয় কমলে কি হতে পারে, ঠিক আছে তো। এবার সব আলাদা করে তাহলে বুঝতে পারলি কি বললাম বাজেট রেখা স্থান পরিবর্তন কি হতে পারে। কিন্তু ওটা তোকে মাথায় রাখতে হবে, এটা কখন হবে, এটা কখন হবে ক্রেতার আয় বাড়বে বা কমবে, কিন্তু ওই গুডস ছিল না, গুডস আর কি ছিল কমোডিটি গুডস ছিল না, গুডস গুডস এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর এখানে কি বলেছে দুটোই চেঞ্জ হবে, তাহলে দুটো চেঞ্জ হলে কিছু কোনো পরিবর্তনই হবে না। বুঝতে পারলি কি বললাম লাইনটার মানে বুঝতে পারছিস কি বলতে চাইছে, বলছি ক্রেতার বাজেট রেখার কিরূপ পরিবর্তন হবে, এখানে বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। তাহলে তোকে কিন্তু বলে দিলাম ধর এই কোশ্চেন এখানে দেয় যদি বলে দেয় ক্রেতার আয় বাড়লে কি হবে ডান দিকে সরবে, সমান্তরাল হবে ডান দিকে সরবে, আর ক্রেতার আয় কমলে কি হবে সমান্তরাল হবে বাঁ দিকে সরবে। কিন্তু যদি দুটোই পরিবর্তন হয় কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখ। খুব ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন ছিল, একদমই সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে লিখে রাখতে পারিস, এখানে তো অন্য লিখেছে দাম প্রভাব, লিখে রাখ এক জায়গায় দাম প্রভাব ইকুয়াল টু, আমি লিখলাম না পরিবর্ত প্রভাব প্লাস আয় প্রভাব, লেখ দাম প্রভাব ইকুয়াল টু পরিবর্ত প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব, এটা একটা ইকুয়েশন। দাম প্রভাব ইকুয়াল টু পরিবর্ত প্রভাব প্লাস আয় প্রভাব, দাম প্রভাব ইকুয়াল টু পরিবর্ত প্রভাব প্লাস আয় প্রভাব। দাম প্রভাব ইকুয়াল টু পরিবর্ত প্রভাব প্লাস আয় প্রভাব, লেখা হয়েছে, কমপ্লিট হয়েছে। তাহলে কি হতে পারে বল, আমি বললাম তো পরিবর্তন দাম প্রভাব ইকুয়াল টু পরিবর্ত প্রভাব প্লাস আয় প্রভাব, তাহলে লাস্টের অপশনটা হবে মাইনাস আই প্রভাবটা ওই দিক নিয়ে গেলে তো দাম প্রভাব হয়ে যাচ্ছে, তাই না। তাহলে লাস্টের অপশনটা হচ্ছে বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা তত্ত্ব অনুযায়ী কোন ক্রেতা কোন দ্রব্যের ভোগ বাড়ালে হতে পারে প্রান্তিক কি হবে, এটা একদম সোজা কোশ্চেন দিচ্ছে কি হতে পারে। একদম শোন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতাতে কি বলা আছে, যেমন আজকে তুই ধর কোনো একটা খাবার অনেকদিন পর খাচ্ছিস, ওই খাবারটা অনেকদিন পর খাচ্ছিস, প্রথমে যখন খেলি না ভালো লাগলো, তারপরে ভালো লাগলো, কিন্তু কোনো একটা যে কোনো একটা খাবার অনেকদিন খাসনি, ধর আজকে ধর আপেল অনেকদিন খাসনি, আজকে একটা আপেল খেলি, প্রথমবার যখন খেলি খুব সুন্দর তৃপ্তি পেলি, তৃপ্তি বলে একটা কথা, তৃপ্তি বাংলায় তৃপ্তি বলা হয়, ইংলিশে বলে স্যাটিসফ্যাকশন। তারপর সেকেন্ড যখন আপেলটা খাবি, সেকেন্ড বার যখন আপেলটা খেলি, প্রথমবার খাওয়ার পর রোজ খেলে হবে না, ধর কন্টিনিউ এখনই একটা আপেল খেলি, একটা আপেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা আপেল খেলি, প্রথমবার আপেলটা খেয়ে যেই লেভেলের একটা তৃপ্তি পেলি, যে একটা মানে কি বলবো স্যাটিসফ্যাকশন পেলি, সেকেন্ড আপেল খেয়ে সেই তৃপ্তিটা পাবি না, কারণ তৃপ্তিটা একটু কমবে। আর যখন থার্ড আপেল খাবি আর মনে আর ভালো লাগে না খেতে। তার মানে কি হচ্ছে তোর ব্যাপারটা কি, তুই তোর যে মেন উপযোগ ছিল উপযোগ, তুই যদি উপযোগ পেয়ে যাস তুই আমরা খাবো না, অর্থাৎ তুই স্যাটিসফ্যাকশন পেয়ে গেলে আর খাবি না। তো এখানে বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ তত্ত্ব অনুযায়ী ক্রেতা কোনো দ্রব্য কোনো একটা দ্রব্য তুই যত বেশি খেতে থাকবি আস্তে আস্তে প্রান্তিক উপযোগ কি হবে কমবে, কমবে প্রান্তিক উপযোগ কমবে। অ্যাকচুয়ালি কি হয় আমরা কোনো জিনিস যখন খাই প্রান্তিক উপযোগিতা পেয়ে গেলে, প্রান্তিক উপযোগ পেয়ে গেলে তারপর আমরা ইউজ করতেই চাই না যে কোনো জিনিস,
প্রান্তিক উপযোগ কমবে। তো যে টিপি রেখার বাঁক বদলের বিন্দুতে টিপি রেখার ঢাল কি হয়? বাঁক বদলের বিন্দু, সুন্দর কথা বলছে, বাঁক বদলের বিন্দু মানে টিপি রেখা। কিছুক্ষণ আগে ছবি এঁকে দেখাচ্ছিলাম, একটা চেষ্টা করছিলাম ছবিটা আঁকার, পুরো জেনুইন ছবি আঁকিনি। এই দেখ, প্রথমে ছবিটা আঁকলাম টিপি রেখা, এই যে টিপি রেখা, টিপি রেখার বাঁক বদলের বিন্দুতে মানে টিপি রেখা যেখানে ওর যে হয় না, যখন গাড়ি চালায়, যারা দেখি রাস্তায় গাড়ি চালায়, বলে না যে টার্নিং নিচ্ছে, টার্নিং, ইংলিশ ওয়ার্ড টার্ন, তাকে বলে বাঁক বদল, বাঁকটা বদল করছে। টিপি রেখা যেখানে বাঁক বদল করছে সেখানে টিপি রেখা সর্বাধিক। এই দেখ ছবিটার থেকে মোটামুটি দেখার চেষ্টা কর, যেখানে বাঁক বদল করছে কোথায় গিয়ে টিপি রেখা তার টার্ন নিচ্ছে, যেখানে সবচেয়ে বেশি হয়ে গেল সেখানেই তো টার্ন নিচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি টার্ন নিচ্ছে কোথায়, দেখ প্রথম দিকে গিয়ে উঠে টার্ন নিচ্ছে কোথায়, যেখানে বাঁক বদল হচ্ছে সেখানে গিয়ে টার্ন নিচ্ছে। তার মানে টিপি রেখার বাঁক বদল কিন্তু টিপি রেখার ঢাল কেমন হবে? সর্বাধিক হবে। এপি যখন বাড়ে, একটা তোকে ফর্মুলা লিখে যেগুলো মাথায় রাখতে হবে, এপি যখন বাড়বে, লিখে নে এরকম ভাবে লেখ, এপি যখন বাড়বে, ঠিক আছে, এপি তখন বাড়ে, এপি যখন বাড়ে এমপি তখন বাড়ে, এপি যখন কমে এমপি তখন কমে। কি লিখলাম দেখেছিস? এপি যখন বাড়ে, দেখ একটা বাড়লে আরেকটা বাড়ে, সব সোজা মনে রাখা সোজা। এপি বাড়লে এপি বাড়বে, এপি কমলে এমপি কম, ঠিক আছে। আরেকটা কি আছে বল? আরেকটা এপি যখন সর্বোচ্চ হবে তখন এপি আর এমপি সমান হবে। এপি যখন সর্বোচ্চ হবে, কি কি লিখলাম বল? এপি যখন বাড়বে এমপি তখন বাড়বে। আচ্ছা, এপি যখন কমবে এমপি তখন কমবে। আর একটা এপি যখন ম্যাক্সিমাম হবে, লিখে নে এটা, লিখে নে এপি যখন ম্যাক্স, এখানে লিখলাম এপি যখন ম্যাক্স তখন এপি আর এমপি কি হবে? সমান হবে, এপি আর এমপি সমান হবে, ঠিক আছে। এপি যখন ম্যাক্সিমাম হবে তখন এপি আর এমপি সমান হবে। এবার লেখ এপি যখন কমবে, এপি কমবে তো লিখলাম, এপি যখন কনস্ট্যান্ট থাকবে, এপি যখন কনস্ট্যান্ট মানে মাথায় দাগ, এমপি তখন মাথায়, বুঝতে পারলি? এই কথাগুলো তোকে মাথায় রাখতে হবে। এমসিকিউ যেরকম ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো একটা কোশ্চেন দিলে দেবে, এখান থেকে যে কোনো একটা পয়েন্ট দিতে পারে, যে কোনো একটা পয়েন্ট দিতে পারে। এখানে কি বলেছে? এপি যখন বাড়বে তখন এমপি কি হবে বলে, এর মধ্যে লিখলাম এপি যখন বাড়বে এমপি তখন বাড়বে। শুনছিস তো কি বললাম? এখন বলে ধর এখানে এমপি কোথায় কোথায় বাড়ছে বল। কত নম্বর পয়েন্ট? এটা 14, তাই তো? 14 নম্বর পয়েন্ট এখানে। এই দেখ, তুই অ্যান্সার এমনি বুঝতে পারবি, এপি যখন বাড়বে তখন এমপি কি হবে? বাড়বে। তাহলে বল দেখি প্রথম অপশনটা কি আছে, কে বাড়ছে? এমপি বাড়ছে না এপি বাড়ছে? ওটা কি বুঝতে পারছিস? বইয়ের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, কে বাড়ছে? 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখে কি মনে জানে? এটা তো দেখে যে কেউ বুঝতে পারে, ছোটবেলা দিয়ে অঙ্ক করেছিস। আর তুই তো সায়েন্সের ম্যাথ করে, যেটা বলার চেষ্টা কর। এখানে এই যে প্রথম পয়েন্ট যে বলছে এমপি গ্রেটার দেন এপি, তাহলে এখানে বড় কে? এমপি বড় না এপি বড়? শুনতে পাচ্ছি না। এমপি বড়, তাহলে হয়ে গেল। এখানে পয়েন্ট কি ছিল? এপি যখন বাড়বে এমপি তখন বাড়বে, তাহলে প্রথম অপশনটা কে আছে? এমপি বাড়ছে, এপির তুলনায় এমপি বাড়ছে। আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টটা দেখতে পেলাম। পরের পয়েন্টটা, বি নম্বর পয়েন্টে কে বাড়ছে? এপি বাড়ছে। তাহলে আমার কি লেখা ছিল? এপি বাড়লে এপি বাড়বে, আরে এপি বাড়লে তো এমপি বাড়বে। তার মানে এই পয়েন্টটা কি ঠিক আসছে? দেখছি, তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে কিছু আসছে। এমপি মাইনাস সি, এটা কোনো হতেই পারে না, সি হতে পারে না, ডিউ হতে পারে, এ আর বির মধ্যেই হবে। আমি তোকে বলেছি এপি বাড়লে এমপি বাড়বে, কিন্তু এখন যদি তুই জিজ্ঞাসা করিস স্যার কে বেশি বাড়বে, এপি বেশি বাড়বে না এমপি বেশি বাড়বে? এপি বাড়লে এমপি বাড়বে, কিন্তু কে বেশি বাড়বে? এমপি বেশি, মানে ডান দিকে যে থাকে সে বেশি, তাকেই প্রাধান্য দিতে হবে, ডান দিকে যে থাকে। তাহলে এপি বাড়লে এমপি বাড়বে, কে বেশি বাড়বে? এমপি বেশি হবে। তারপর একটা কি আছে? স্যার এপি কমলে এমপি কমবে, কে বেশি কমবে? এমপি বেশি কমবে, ঠিক আছে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট অ্যান্সার? এমটা। তারপর একটা দেখা শূন্যস্থান পূরণ দিয়েছে, বলে যদি উৎপাদন অপেক্ষকটি কিউ ইকুয়াল টু x1 ইন্টু x2 হয়, মানে x1 x2 মানে দুটো উপাদান উপকরণ,
তাহলে উৎপাদন ক্ষেত্রে কোন মাত্রাবৃত্তির প্রতিদান কার্যকরী হবে? এখানে ক্রমবর্ধমান লিখে রাখবে, ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মাথায় রাখবি, এগুলো পড়ে যাবে কিন্তু। এই দুটো পেপার ভালো করে পড়ে যাবি। আর কালকে যে আগের দিন কালকে রাত্রিবেলা যে দুটো মডেল পেপার দিয়েছি ওই দুটো পেপার ভালো করে পড়ে যাবে। আগে এই দুটো পেপার ভালো করে পড়ে, এই দুটো পেপার ভালো করে পড়ে নিবি, ঠিক আছে? ভেতর থেকে আমি যেগুলো এমসিকিউ দাগ দিচ্ছি এগুলো পড়লেই হবে। আমি দাগ দিয়েছি, এটা এটা হয়ে গেলে আমি এমসিকিউ যেগুলো দাগ দিয়ে আনি আমার বইয়ের সব কটা দাগ দিয়ে দিয়েছি। যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম কার্যকরী হয়, যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তখন এলএসি রেখাটি কি হবে? তখন এলএসি রেখাটি হবে তোর অনুভূমি, তখন এলএসি রেখা হবে অনুভূমি। আচ্ছা, এটা এর পরের কোশ্চেনটা একদম সোজা। কিছু কিছু কোশ্চেন তোকে একটু ভাবতে হচ্ছে, বাট এই কোশ্চেনটা একদম সোজা, পড়েছিলাম ক্লাসে, ব্যয় তত্ত্বে পড়েছিলাম। যখন টিসি রেখা পাওয়া যায়, স্বল্পকালের টিসি রেখা পাওয়া যায়, টিভিসি রেখা এবং টিভিসি রেখা আর টিএফসি রেখা, দেখ ছবিটার দিকে তাকা, দেখ, ঠিক আছে? এটা কি ছিল? এটা টিএফসি রেখা ছিল, মনে পড়ছে? এটা টিএফসি রেখা ছিল, ঠিক আছে? আর টিভিসি রেখা ছিল, একটা টিভিসি রেখা কেমন ছিল একটু মনে করার চেষ্টা কর, দেখ ছবিটা আঁকা ছিল। টিভিসি রেখা কি ছিল? দেখ এই দেখ ছবিটা এরকম ছিল, এরকম ছিল, মোটামুটি ভাবে আঁকার চেষ্টা করলাম। আর টিসি রেখা এটা ছিল টিভিসি, টিসি রেখা কেমন ছিল? এরকম ছিল টিসি রেখা, মোটামুটি ভাবে আঁকার চেষ্টা হলো, ঠিক আছে? এখানে কি বলেছে ভালো করে কোশ্চেনটা পড়। স্বল্পকালের টিসি রেখা পাওয়া যায় টিভিসি রেখা এবং টিএফসি রেখা। এই টিভিসি আর টিএফসি রেখা, টিভিসি আর টিএফসি বলছে উলম্ব যোগফলের মাধ্যমে, উলম্ব যোগফলের মাধ্যমে, অনুভূমিক যোগফলের মাধ্যমে, ঠিক আছে তো? তারপর হচ্ছে তো উলম্ব পার্থক্যের মাধ্যমে, অনুভূমিক পার্থক্যের মাধ্যমে। তাহলে এখানে বলছে টিসি রেখা, এই আচ্ছা এই টিসি রেখাটা তুই পেলি কি করে? এটা পেলি কি করে স্যার? এই এই যে এই রেখাটা আর এই রেখাটা যোগ করে তোরা পেয়েছি। তাহলে কিভাবে পেয়েছিস সেটা দেখ, এটা পেয়েছিস কি করে? বলছে উলম্ব যোগফলের মাধ্যমে, উলম্ব যোগফলের মাধ্যমে, উলম্ব যোগফলের মাধ্যমে এরকম হয়েছে। তুই উপরটা কি করে হয়েছে দেখ, ভালো করে দেখ, এই যে এখান থেকে এটা দূরত্ব কত হচ্ছে, যেটা সেটাই এখান থেকে এত দূরত্ব হচ্ছে উলম্ব যোগফলের মাধ্যমে। এটাকে বলে উলম্ব যোগফলের মাধ্যমে। উলম্ব, উলম্ব মানে স্ট্রেট যোগ, ঠিক আছে তো? আর কোনো ভাবনা চিন্তার দরকারই নেই এখানে। অনুভূমিক যোগফলের মাধ্যমে কোনোদিন হতে পারে না, উলম্ব পার্থক্যের মাধ্যমে না। যোগফল নিতে হবে না। এ আর রেখা অনুভূমিক সরলরেখা হলে, এ আর রেখা যদি অনুভূমিক সরলরেখা হয় তাহলে এম আর রেখা কি হবে? বল, এটা বাড়িয়েছিলাম। এ আর রেখা অনুভূমিক সরলরেখা হলে এম আর রেখা কি হবে? এখানে দেখ, ছবি দেখ, ছবি আঁকানো ছিল, এই দেখ টি আর ছিল, এরকম ছিল টি আর, এটা টি আর ছিল, আর এরকম ছিল, এটাই ছিল না এ আর আর এম আর, ছবি আঁকা ছিল। বলছে এ আর রেখা অনুভূমিক সরলরেখা হলে, এটা এ আর তো অনুভূমিক, তাহলে এম আরও তো অনুভূমিক হবে। এ আর যদি অনুভূমিক সরলরেখা হয় তাহলে এম আরও তো অনুভূমিক সরলরেখাই হবে। তো বলছে অনুভূমিক সরলরেখা হবে এবং এবং এ আর রেখার উপর সমাপতিত হবে, ঠিক আছে? এটা হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা হবে? সিটটা। 18টা একটা অঙ্ক দিয়েছে, সোজা অঙ্ক দিয়েছে, দেখ এম আর 100, ই 5 হলে এ আর কত হবে? ফর্মুলা কি ছিল বল? এম আর ইকুয়াল টু এ আর, মনে পড়ছে? এবার তো করালাম 1 মাইনাস 1 বাই ই। তাহলে এম আর বলেছে 100, এ আর জানা নেই, 1 মাইনাস 1 বাই 5 মানে কত? 4 এর 5 হচ্ছে, তাই তো? তাহলে 100 ইন্টু 5 বাই 4 হবে এ আর, মানে 500 বাই 4 মানে 125, কারেক্ট আছে। যেটা ক্লাসে করানো ছিল। তারপরে দেখ 20 নম্বরটা সত্য মিথ্যা, এটা একদম সোজা পারবি। এই মাত্র তোকে লেখালাম, আমি তোকে এই মাত্র কতগুলো সম্পর্ক লেখালাম কার কার মধ্যে, এপির সাথে এমপি লেখালাম না, এপি আর এমপি সম্পর্ক। ওখানে একটা জিনিস লেখা ছিল, এখানে বলে যে দাম স্থির থাকলে, দাম স্থির থাকলে কি বলছে? দাম স্থির থাকলে এ আর আর এম এর মধ্যে সম্পর্ক কি হবে? দাম স্থির থাকলে এ আর আর এম এর মধ্যে সম্পর্ক কি হবে? দাম যখন স্থির থাকবে না তখন এ আর আর এম এর মধ্যে কি সম্পর্ক হবে? দুটো ইকুয়াল হয়। দাম স্থির থাকলে এ আর আর এম আর ইকুয়াল হয়, ঠিক আছে? দাম স্থির থাকলে এ আর এম আর ইকুয়াল হয়। এখানে কি বলছে? এ আর বড় হয়, ভুল দিয়েছে এটা, ঠিক আছে? এটা ভুল দিয়েছে।
এবার শোন, খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে এখানে। বলছে এবার রাশিবিজ্ঞানে চলে আসছে, 20 নম্বর দিয়েছে। ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান সংগঠন সিএসও গঠিত হয় কোন সালে? ভারতের সিএসও কোন সালে তৈরি হয়েছে জানিস? বল দেখি। না, 1951 সালে। 1951 সালে ভারতের সিএসও তৈরি হয়েছে। 1951 সালে সিএসও তৈরি হয়েছে, দাগ দেওয়া ছিল, স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট কোশ্চেন ছিল এটা। নিম্নে প্রদত্ত অর্থগুলির মধ্যে কোনটি গুণবাচক নয়? আগেই শিখেছি। কোনটা গুণবাচক নয় মানে পরিমাণবাচক? কোনটা বলার দরকার নেই। আয়, আয় হচ্ছে পরিমাণবাচক। এটা সোজা কোশ্চেন ছিল যেটা। বলছে একটি আদর্শ প্রশ্নমালার গুণাবলীর মধ্যে কোনটি পড়ে না? ঠিক আছে, আদর্শ প্রশ্নমালার গুণাবলীর মধ্যে কোনটি পড়ে না? গুণাবলীর মধ্যে কোনটা পড়ে না? 23-এর কোশ্চেনটা বলেছে। বলছে প্রশ্নমালার শিরোনাম ও নামলিপি যেন স্পষ্ট ও সহজবোধ্য হয়। কোনটা গুণাবলীর মধ্যে পড়ে না? গুণাবলীর মধ্যে পড়ে না মানে গুণাবলীর মধ্যে পড়ে না। প্রশ্নমালার প্রশ্নগুলি যেন যথাসম্ভব কঠিন হয়, ঠিক আছে, এটা গুণাবলীর মধ্যে পড়ে না। এইটা লিখ। ড্যাশ রাশিগত কোন অনুসন্ধানের প্রথম সংগ্রহ করেন কোনো বিশেষ উদ্দেশ্যে, তার বলার দরকার নেই, এই মাত্রই করলাম, লাস্ট পেজেই করেছিলাম। প্রাথমিক। এবার বলছে শ্রেণী সীমার ক্ষেত্রে, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা বলেনি, সীমা বলেছে মানে ক্লাস লিমিট। ক্লাস লিমিটের ক্ষেত্রে পরপর শ্রেণীগুলির মধ্যে কোনো ব্যবধান থাকে না। ব্যবধান থাকে না, এই তো যেমন আগেটা করলে 0 থেকে 9, 10 থেকে 19, ব্যবধান থাকে না? ব্যবধান তো থাকে পরপর শ্রেণীগুলির মধ্যে। বই পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে, হ্যাঁ ব্যবধান থাকে, ব্যবধান থাকে। বিটটা কারেক্ট অ্যান্সার। কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্বকে ইংরেজি বলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডেনসিটির ফর্মুলা কি ছিল জানিস? এফ বাই আই, এটা ছিল ফর্মুলা। ফ্রিকোয়েন্সি ডেনসিটির ফর্মুলা ছিল এফ বাই আই, ঠিক আছে, এফ বাই আই। এফ এফ মানে কি? কোন শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই আই মানে কমন উইথ, মানে ওই দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী প্রসার। কোনো আছে পয়েন্ট এখানে? বি, তাই তো, বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে তো। ফর্মুলা গুলো দেখে যাস, ফর্মুলা দেখে তো আমি ফর্মুলা গুলো এক্সকিউজ দেবো। কোন অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়। বলছে কোন অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছকচিত্রে উপস্থাপন করতে কি ব্যবহৃত হয়? আয়তলেখ। পাইচিত্রে শতকরা 1/, 1%, শতকরা 1 ভাগ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপাদন করে দেয়? হ্যাঁ, বি। আচ্ছা, 3.6, ঠিকই বলেছিস, 3.6 হয়। 29 ড্যাশ চলকের ক্ষেত্রে কর্মযোগী পরিসংখ্যান রেখাকে সমান চিত্র বলা হয়। কোন চলকের ক্ষেত্রে কর্মযোগী পরিসংখ্যানকে সমান চিত্র বলা হয়? ঠিক আছে, এটা লিখবি বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য নেই। আচ্ছা, শ্রেণী সীমা আর শ্রেণী সীমার মধ্যে পার্থক্য নেই, আছে তো? আছে তো পার্থক্য? তার মানে ভুল দিয়েছে, মিথ্যা। আয়তলেখ অঙ্কন করতে, আয়তলেখ অঙ্কন করতে বলছে শ্রেণী সীমাগুলি, শ্রেণী সীমাগুলি আয়তলেখ মানে জানিস হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম যখন আঁকা হয় না, যদি শ্রেণী সীমা থাকে ওটাকে শ্রেণী সীমানায় নিয়ে যেতে হয়, এটা নিয়ম। তাহলে শ্রেণী সীমানায় পরিবর্তন না করলেও চলে, অবশ্যই শ্রেণী সীমানায় পরিবর্তন করতে হবে, ঠিক আছে তো। তাহলে কোন অ্যান্সারটা হবে? অবশ্যই শ্রেণী সীমানায় পরিবর্তন করতে হবে। কোন গুণবাচক পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে বিভাজন ছক চিত্রে উপস্থাপন করা হয় কোন চিত্রে? এটা হবে অনুভূমিক দণ্ড চিত্রে। 100টি পর্যবেক্ষণের বৃহত্তম মান, খুব ভালো অঙ্ক দিয়েছে, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। 100টি পর্যবেক্ষণের বৃহত্তম মান 97.5 থেকে পরিবর্তিত করে 197.5 করার, আমি তোকে বোঝাচ্ছি যেমন। এই দেখ, আগে মানে এটা গাণিতিক গড়ের অঙ্ক দিয়েছে, 100টার ভ্যালু বলে 97.5, তাহলে গাণিতিক গড় কত হবে? 97.5 কে 100 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 0.975, এটা আগে ছিল। এখন সেটা কত হয়েছে? 197.5 হয়েছে, বাই 100 করবো, কত হবে? 1.975। দেখ আগে ছিল 0.975, এখন হলো 1.975, তাহলে কত বাড়লো? 1 বাড়লো না? তাহলে এখানে কি হবে? 1 বাড়বে, অ্যান্সার হবে 1 বার। বুঝেছি অ্যান্সারটা? সুন্দর সোজা অঙ্ক ছিল।
পরের কোশ্চেনে অ্যান্সার 1:1 হবে, বাট অঙ্কটা করে দেখাতে হবে। 34টা, একটি পরীক্ষায় ভিন্ন দলের ছাত্ররা যে গড় নাম্বার পেয়েছে সেগুলি যথাক্রমে 75 এবং 85। এখন যদি দুটি দলের সংযুক্ত গড় নাম্বার কত হবে, এখানে লেখা নেই, এটা 80 হয়। 80 হয়, 80 হয়। তাহলে দুটি দলের ছাত্রের অনুপাত কত হবে? 1:1 হবে। এটা করে দেখাচ্ছি না। দেখ, কম্পোজিট মিল মানে ফর্মুলা কি ছিল? x বার ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইড বাই n1 প্লাস n2। ঠিক আছে, কত বলেছে? এটা 80 বলে দিয়েছি। n1 জানা নেই, কিন্তু x1 বার কত ছিল বল? 75 ইন্টু 85। তাহলে এটা কত হবে? n1 প্লাস n2। নর্মালি করবো 80 n1 প্লাস 80 n2, 75 n1 প্লাস 85 n2। তাহলে কত হচ্ছে? 10 n1 ইকুয়াল টু 10 n2। রেশিও কত হবে? 1:1 হচ্ছে না? নেক্সট, গুণোত্তর গড়, এটা ধরে দিয়েছে গুণোত্তর গড় 3, 12, 48। গুণোত্তর গড় কত? 3, 12 আর 48 কত হচ্ছে? 1/3। ঠিক আছে, এবার এটাকে ছোট করতে হবে। 3 12কে ভাঙলে কত হবে? 3 4 12, 3 ইন্টু 2 6 ইন্টু 2 12, 48। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 হয়ে গেল 1/3। 3 কটা আছে গুণ? একটা, দুটো, তিনটে, তিনটে, 3 পাওয়ারে 3। আর 2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 2 আছে 6টা, পাওয়ারে 1/3। 3 কেটে যাচ্ছে, 3 6 কাটলে 2 হচ্ছে। তাহলে অ্যান্সার কত? 12 হচ্ছে। পরেছি ক্লাসে বহুবার গুণোত্তর গড়। নেক্সট, এটা বইয়ের মধ্যেই ছিল। এটা যদি এক্স ও ওয়াই এই দুটি চলরাশির মধ্যে সম্বন্ধ হয় ওয়াই ইকুয়াল টু সি প্লাস এক্স, সরি ওয়াই ইকুয়াল টু সি এক্স, বলছে দুটো ভেরিয়েবল আছে তাদের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে ওয়াই ইকুয়াল টু সি এক্স, যেখানে সি একটা ধ্রুবক, সি একটা ধ্রুবক মানে সির মান 0-র বেশি, এবং জি এক্স, জি অফ এক্স যদি এক্স এর গুণোত্তর গড় হয়, মানে এক্স এর গুণোত্তর গড় জি অফ এক্স আর ওয়াই এর গুণোত্তর গড় জি অফ ওয়াই হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক? এই সি নম্বর পয়েন্টটা সঠিক, এটা মাথায় রাখবে। সি নম্বর পয়েন্টটা সঠিক, এটা প্রশ্নের মধ্যে তুমি পড়ে রাখতে হবে। এখন আর প্রুফ শিখে লাভ নেই, ঠিক আছে? তো সিটটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি চলরাশির মানগুলি ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলি শ্রেণীটিকে সমান 4 ভাগে বিভক্ত করে তাকে কি বলা হয়? এটা একদম সোজা, ইংলিশে খুব সোজা। এই দেখ, তার একটা লাইন আছে, এই লাইনকে 4টে ভাগে ভাগ করলে কি হয়? 4টে ভাগ মানে কি হয়? কটা ভাগ? 4টে ভাগ, একটা, দুটো, তিনটে, 4টে ভাগ হচ্ছে। 4টে ভাগ হলে 4টে ভাগ করলে কি হয়? কোয়ার্টার ভাগ, কোয়ার্টারকে 4 ভাগ হয়। তাহলে বলছে একটি চলরাশির মানগুলি ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলি শ্রেণীটিকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে কি বলে? চতুর্থক বলে। চতুর্থক বলে। এবার বলেছে দুটি ধনাত্মক সংখ্যা এ আর বি, গাণিতিক গড় 5, ঠিক আছে, গাণিতিক গড় 5 আর হচ্ছে গুণোত্তর গড় 4। তাহলে বলছে বলো এ আর বি এর ভ্যালু কত? দেখ, এই অঙ্কটা আমি ক্লাসে যখন অঙ্ক করেছিলাম এক পাতার মতো অঙ্কটা নেমে গেছিল, বাট পরীক্ষায় এক পাতা করার মতো তো সময় নেই বা অতটা জায়গাও পাবি না। শর্টে কি করে টেকনিক শিখিয়েছে, টেকনিক ভালো করে দেখ, টেকনিক। কারণ আমি বুঝতে পারছি না এই 4টের মধ্যে তিনটের মধ্যে কোন অপশনটা হবে। দেখি, দেখ, এই 7 আর 3, মন দিয়ে শুনবি কিন্তু, 7 আর 3, 7 আর 3 যোগ করলে কত হয়? গাণিতিক গড় মনে আছে? গাণিতিক গড় বের করার ফর্মুলাটা কি? এই দেখ, আমি একটা দেখ, গাণিতিক গড় 7 + 3 মানে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে দেখ এখানে গাণিতিক গড় কত? 5 দিয়েছে, তাহলে কোন অপশন ঠিক আছে এত অব্দি। তারপরটা দেখ, বির অপশনটা দেখ, 8 আর 2 করলে কত? 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5। এটাও গাণিতিক গড় 5 হচ্ছে, ঠিক আছে। তারপরটা 6 আর 4 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে সবকটারই গাণিতিক গড় 5 হচ্ছে। তো এ বি সি যে কোনো অপশন হতে পারে, তোকে দেখতে হবে এরকম আমাকে জিএমটা দেখতে হবে। জিএমটা দেখ, জিএম এর নিয়ম মনে আছে? জিএম এর নিয়ম মনে আছে? এরকম অপশনে একটা মাথায় রাখবি, কেননা তুই এখানে কোন অপশন ধরে করছিস, মানে তুই কি ধরে করছিস সন্ধি মন্ত্র পড়ে দেখতে হবে না। টেকনিক শিখিয়ে দিচ্ছে, একটা টেকনিক আছে, শর্টকাট টেকনিক আছে। কি হয়, তুই কোশ্চেনটা পড়লি,
তুই কোশ্চেনটা পড়ে অঙ্কটা করতে পারবি, কিন্তু আমি চাই না বড় করে করবি, শর্টে করা যায় কি করে, তার জন্য তুই অপশন দেখে করছিস, অপশন দেখে করছিস। তো অপশন দেখে যখনই এগোবি না, তুই বি আর সি দিকে তাকাবি, বি আর সির মধ্যে অ্যান্সার বেশি আসে, বি আর সি থেকে অ্যান্সার তাকাবি, তাহলে তুই বির অপশনটা পড়। মানে আমি অ্যান্সার বি জানি বলে বলছি না, কিন্তু যখনই যে কোনো সাবজেক্টে এমসিকিউ করবি, যে কোনো সাবজেক্টে এমসিকিউ করবি, যখন তোর যদি মনে হয় যে না আমি কোশ্চেনটা পড়ে বড় করে করতে গেলে অনেক সময় লাগবে, তাহলে আমি অপশন থেকে ভাবার চেষ্টা করি, অপশন দিয়ে ভাবার চেষ্টা করি কোনটা হতে পারে। তখন তুই যখনই অপশন নিবি না, বি আর সির দিকে টার্গেট, সবসময় বি আর সি কে টার্গেট করে এগোবে, ঠিক আছে, বি আর সি কে টার্গেট করে এগোবি। তাহলে আমি বললাম বি টার্গেট করছি, বিতে কি আছে, 8 আর 2, 8 আর 2 এর জিএম করলে কত হবে, দেখি 8 আর 2 এর জিএম করলে কত শেখালাম তো, জিএম করলে কত হয়, 8 ইন্টু 2 পাওয়ারে 1 এর 2, 8 কে ভাঙলে কি হয় বল, স্যার 2 2 2, তিনটে 2 আর একটা 2 আছে, তাহলে 1 এর 2, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4, কত হচ্ছে বল, 2 টু দি পাওয়ার 4 ইন্টু বাই 1/2, কাটলে কত, 2 কাটলে কত, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4, জিএম কত বলো তো, জিএম 4, আর এখানে জিএম কত দিয়েছে 4, তাহলে কোন অপশনটা ঠিক লাগছে, বি, সি কেন, বি হলো, বি হলো, বি আনসার। বুঝতে পারলি কি হলো, শর্টকাট থেকে আমাকে ভাবতে হলো, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই অঙ্কটা আমার দেখ 2 মিনিটেই অঙ্কটা নেমে গেল, 2 মিনিট অঙ্কটা নেমে গেল, কিন্তু আমি যদি করে করে দেখি অনেকটা টাইম লাগবে। তারপর অঙ্কটা দেখ, বলছে যদি x মাইনাস 6 কমা x মাইনাস 3 কমা x প্লাস 3 এবং x প্লাস 6 এর গাণিতিক গড় 10 হয়, তবে x এর সঠিক মান কোনটি হবে, x এর মান সঠিক কোনটা হবে, এটা গাণিতিক গড়। নিয়ম কি শিখেছিলাম, x মাইনাস 6 প্লাস x মাইনাস 3 প্লাস x মাইনাস 3, সরি x মাইনাস 6 x মাইনাস 3 x প্লাস 3 আর x প্লাস 6, কতগুলো সংখ্যা হচ্ছে বল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা, ইকুয়াল টু দিয়েছে 10, ঠিক আছে। দেখ মুখোমুখি অঙ্কটা করি, দেখ এক্স কটা আছে, কোন দিকে আছে এক্স কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা এক্স হচ্ছে -6 -3 কত হচ্ছে -9, আর +3 +9 0, তো 5x ইকুয়াল টু 50 হলে x এর ভ্যালু 10, এটা হবে কারেক্ট आंसर, 39 এটা 10 হবে। লাস্ট কোশ্চেন, বলছে কোন বিচ্ছিন্ন চলনের প্রতিটি মান থেকে মধ্যমার বিয়োগ ফলে পরম মানগুলির সমষ্টি কি হবে, মধ্যমাই হবে। করে দিলাম সলভ।